তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডার্ক রিয়াকশান। তাহলে ফটোসিনথেসিসের যে লাইট রিয়াকশান হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে ডার্ক রিয়াকশান এবং ডার্ক রিয়াকশানের মধ্যে C3 সাইকেল এবং C4 সাইকেল নিয়ে আমরা ডিসকাস করব। ডার্ক রিয়াকশান, এই ডার্ক রিয়াকশান সাইকেলটাকে অনেক কটা নামে আমরা চিনি। একটা হচ্ছে এটা CO2 অ্যাসিমিলেশন, এটাকে বলে CO2 অ্যাসিমিলেশন। কারণ CO2 এখানে ফিক্সড হচ্ছে বা অ্যাসিমিলেট হচ্ছে, মানে CO2 অ্যাড হচ্ছে, CO2 অ্যাসিমিলেশন। সেকেন্ড, নেক্সট যদি বলি তাহলে এটাকে আমরা বলতে পারি যে CO2 ফিক্সেশন, কারণ এখানে CO2 ফিক্স হচ্ছে, CO2 অ্যাসিমিলেশন, CO2 ফিক্সেশন। অথবা আমরা বলতে পারি CO2 রিডাকশন, কারণ আমরা ফার্স্ট ক্লাসেই দেখেছি যে CO2 কিন্তু ইলেকট্রনটা গেইন করে, মানে রিডিউস হয়। তো এটাকে আমরা CO2 অ্যাসিমিলেশন, CO2 ফিক্সেশন এবং CO2 রিডাকশনও বলতে পারি। ওকে, নেক্সট আমরা দেখব যে ডার্ক রিয়াকশানে কি হচ্ছে। লাইট রিয়াকশানে তৈরি হয়েছে এটিপি আর NADPH প্লাস H প্লাস। এবার এই এটিপি এবং NADPH প্লাস H প্লাসের সাহায্যে ডার্ক রিয়াকশানে CO2-র রিডাকশান হবে। তো ডার্ক রিয়াকশানকে আমরা কি বললাম? ডার্ক রিয়াকশানকে বললাম CO2 অ্যাসিমিলেশন অথবা CO2 ফিক্সেশন অথবা CO2 রিডাকশান। নেক্সট, এটা লাস্ট দিনের। ওকে, এইবার ডার্ক রিয়াকশনের মধ্যে আমরা কি কি পড়তে হয় আমাদের? একটা হচ্ছে C3 সাইকেল, একটা হচ্ছে C4 সাইকেল, একটা হচ্ছে ক্যাম। তো কখন C3 C4 ক্যাম হবে তার একটা বেসিক আইডিয়া ফার্স্টে আমরা নিয়ে নিই। তো এখানে কি হচ্ছে, CO2-র ফিক্সেশন হচ্ছে। তো CO2-র ফিক্সেশন যদি ডে টাইমে হয় এবং CO2-র ফিক্সেশনের সময় যদি ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা একটা 3 কার্বন কম্পাউন্ড হয়, তখন সেই সাইকেলটাকে আমরা বলি C3 সাইকেল। তাহলে কি বললাম? CO2-র ফিক্সেশন যদি ডে টাইমে হয় এবং ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা যদি 3 কার্বন কম্পাউন্ড হয়, তখন সেই সাইকেলটাকে আমরা বলি C3 সাইকেল। ঠিক একইভাবে CO2-র ফিক্সেশন যদি ডে টাইমে হয় এবং ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা যদি 4 কার্বন কম্পাউন্ড হয়, এবং তখন সেই সাইকেলটাকে আমরা বলবো C4 সাইকেল। ঠিক একই রকম যদি CO2-র ফিক্সেশন নাইট টাইমে হয়, মানে রাতে হয়, এবং ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা যদি 4 কার্বন কম্পাউন্ড হয়, তখন সেই সাইকেলটাকে আমরা বলবো ক্যাম। এই ক্যাম সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে C3 এবং C4 সম্পর্কে ডিসকাস করব। তাহলে ফার্স্টে আমরা একটা আইডিয়া পেলাম যে C3 C4 এবং ক্যাম কখন বলবো। তাহলে CO2-র ফিক্সেশন যদি ডে টাইমে হয়, টাইম লাইনটা ইম্পর্টেন্ট। আবার ফার্স্ট স্টেবল কম্পাউন্ড যদি 3 কার্বনের হয়, তখন তাকে বলবো C3 সাইকেল। CO2-র ফিক্সেশন যদি ডে টাইমেই হচ্ছে বাট ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা হচ্ছে 4 কার্বন, মানে 4 কার্বনের কম্পাউন্ড, তখন তাকে বলবো C4 সাইকেল। আর CO2-র ফিক্সেশন রাতে যদি হয় এবং ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা যদি 4 কার্বন হয়, তখন তাকে আমরা বলবো ক্যাম। ক্যাম মানে হচ্ছে গ্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। যে ক্যাম সম্পর্কে আমরা নেক্সট পরে ডিসকাস করবো আস্তে আস্তে। তো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, এক সেকেন্ড দেখে নিই। এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, ওকে, একটু ক্লাসটা এগিয়ে নিই, তারপরে আমরা ডিসকাস করছি। ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে C3 সাইকেল। এই C3 সাইকেলের আরেকটা নাম হচ্ছে কেলভিন সাইকেল। তাহলে কেলভিন সাইকেল। আবার C3 সাইকেলের আরও একটা নাম আছে যেটার নাম হচ্ছে কেলভিন বেনসন ব্যাসাম সাইকেল। মানে তিনজন সায়েন্টিস্ট মেনলি এটা ডিসকভারি করেছিলেন, তো সেই নাম অনুসারেই হয়েছে কেলভিন বেনসন এবং ব্যাসাম।
C3 সাইকেল। এই C3 সাইকেল সম্পর্কে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই C3 সাইকেলের নাম যেমন কেলভিন সাইকেল, কেলভিন বেনসন বেসাম সাইকেল, তেমনই এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে। রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে এর মানেটা কি একটু আমাদের বুঝে নিতে হবে। এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি C3 সাইকেল যখন আমরা ডিটেলসে পড়বো আজকেই, তখন দেখব যে এখানে পেন্টোজ ফসফেট পাথওয়ে, এখানে কি হয়েছে, এখানে পেন্টোজ ফসফেট, পেন্টোজ ফসফেটের কি হয়েছে, রিডাকটিভ পেন্টোজ ফসফেটের আর কি ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। মানে পেন্টোজ ফসফেট, পেন্টোজ মানে হচ্ছে 5টা সুগার আর তার মধ্যে ফসফেট আছে, তো পেন্টোজ ফসফেটের মানে সেটা রিডাকটিভ মানে রিডিউসড হয়ে গেছে, সেই রকম কিছু মলিকিউলস এইখানে ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হয়েছে। কি কি মলিকিউলস আমরা দেখব, যেমন আমরা দেখব রাইবোজ 5 ফসফেট। যদিও এই মলিকুলসগুলো তখনই আমরা দেখতে পাবো যখন আমরা ডিটেল পড়বো এটার C3, কিন্তু খুব একটা C3 ডিটেল দরকার হয় না, কারণ সাইকেলটা অ্যাকচুয়ালি অনেকটা বড়। ওকে, রাইবোজ 5 ফসফেট, রাইবিউলোজ 5 ফসফেট, যেটা আমরা দেখবো নেক্সট সেকেন্ড একটু এন্ট্রি করে নিই। রাইবিউলোজ 5 ফসফেট, এগুলো সবই হচ্ছে রিডাকটিভ পেন্টোজ ফসফেট। আর একটা হচ্ছে জাইলিউলোজ 5 ফসফেট। এই তিনটে দেখা যায়। তো নর্মালি এরকম কোনো দিন এমসিকিউ আসেনি যে কোন কোন রিডাকটিভ ফসফেট দেখা যায়, সেরকম আসেনি, বরং এটা আমাদের জেনে রাখলেই হবে যে এটাকে C3 সাইকেলকে রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে বলা হয়, রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে, কারণ এখানে এই রিডাকটিভ বা রিডিউসড পেন্টোজ ফসফেটের প্রেজেন্স দেখা যায়। তো এর মধ্যে শুধু আমরা সাইকেলে যখন পড়বো তখন আমরা রাইবোজ 5 ফসফেটটা সম্পর্কে দেখব, কিন্তু রাইবিউলোজ এবং জাইলিউলোজ 5 ফসফেট এগুলোও সব তৈরি হয়, কিন্তু সেই সাইকেলটা দেখতে গেলে আমাদের ডিটেল সাইকেলটা দেখতে হবে, যেটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এইবার এই জায়গাটা হচ্ছে মেন C3 সাইকেল বোঝার জন্য। কোন জায়গাটা, এবার নেক্সট যেটা আমরা ডিসকাস করব, C3 সাইকেল কখন ইভলভড হলো। C3 সাইকেল যখন ইভলভড হয়েছিল তখন অ্যাটমসফিয়ারে টেম্পারেচার হচ্ছে অপটিমাম, তখন অ্যাটমসফিয়ারে CO2 যে কনসেন্ট্রেশন, সেই CO2 কনসেন্ট্রেশন অপটিমাম ছিল, তখন অ্যাটমসফিয়ারে H2O অপটিমাম ছিল, মানে আমরা বলতে পারি একটা ফেভারেবল এনভায়রনমেন্টে বা ফেভারেবল কন্ডিশনে এই C3 সাইকেল ইভলভড হয়েছিল প্ল্যান্টে। C3 সাইকেল একটা ফেভারেবল কন্ডিশনে ইভলভড হয়েছিল। এক সেকেন্ড একটু আমাকে একটু মিনিটটা কোথায়, এক সেকেন্ড। ওকে ওকে, তো আমরা ডিসকাস করছিলাম, আজকে একটু ক্লাসটা ইন্টারাপ্টেড হবে আর কি। তো ডিসকাস করছিলাম যে C3 সাইকেল ইভলভ যখন হয়েছিল তখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা কেমন ছিল, CO2 কনসেন্ট্রেশন কেমন ছিল এবং H2O কেমন ছিল, মানে একটা ফেভারেবল এনভায়রনমেন্টে C3 সাইকেল ইভলভ হয়েছে। এইবার C3 সাইকেল ইভলভ হচ্ছে, এইবার আমরা ডিরেক্টলি C3 সাইকেলের জায়গাটায় চলে যাই, যে C3 সাইকেল ফার্স্ট অফ অল আগের দিনে আমরা দেখেছি C3 সাইকেল কোথায় হয়, C3 সাইকেল স্ট্রোমাতে হয়, স্ট্রোমাতে হয়। C3 সাইকেলের জন্য রেসপন্সিবল যে এনজাইমটা রয়েছে তার নাম কি, রুবিস্কো। রুবিস্কো হচ্ছে এনজাইম, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম রুবিস্কো হচ্ছে লায়েস ক্লাস অফ এনজাইম, এর অ্যাকচুয়ালি কার্বক্সি ডিসমিউটেজ অ্যাক্টিভিটি আছে। ক্লাসিক্যালি এটা মানে বলা হতো, এখন আর কার্বক্সি ডিসমিউটেজ অ্যাক্টিভিটিটা বলা হয় না, এখন বলা হয় কার্বক্সিলেজ অক্সিজিনেজ অ্যাক্টিভিটি রয়েছে, যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছি। ওকে, তো যাই হোক,
C3 সাইকেল কোথায় হচ্ছে? স্ট্রোমাতে হচ্ছে। C3 সাইকেলের জন্য রেসপন্সিবল এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। তো এনজাইমটা বুঝলাম, এবার সাবস্ট্রেট কী কী? সাবস্ট্রেট এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এখানে সাবস্ট্রেট হিসেবে কাজ করে। এবং আরইউবিপি যেটা হচ্ছে একটা 5 কার্বনের মলিকুল, 5 কার্বনের মলিকুল, সেটাও সাবস্ট্রেট হিসাবে কাজ করে। ওকে, তো আমাদের জানতে হবে স্ট্রোমা, রুবিস্কো, CO2 আর ইউবিপি, এই চারটের ব্যাপারে। এবার আমরা নেক্সট হচ্ছে C3 সাইকেলে আস্তে আস্তে এন্ট্রি নেব। তো ফার্স্টে কি হয়? আরইউবিপি হচ্ছে একটা 5 কার্বনের মলিকুল, রাইবিউলোস 5 ফসফেট, এটা 5 কার্বন। এই রাইবিউলোস 5 ফসফেটের সঙ্গে, তাহলে আরইউবিপি হচ্ছে সাবস্ট্রেট, তাহলে আমরা এখানে বোঝার সুবিধার জন্য এস লিখে দিই। CO2 কিন্তু এখানে হচ্ছে সাবস্ট্রেট, তাহলে বোঝার সুবিধার জন্য আমরা এস লিখলাম। যখন আরইউবিপি এবং CO2 এটা হচ্ছে সাবস্ট্রেট, তাহলে এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। তা রুবিস্কো হচ্ছে এনজাইম, এখানে আমি ই লিখে দিলাম বোঝার সুবিধার্থের জন্য। ওকে, তো রুবিস্কো কি করে? আরইউবিপি এবং CO2কে কি করবে? ফিক্স করবে, মানে 5 কার্বন আর CO2-র 1 কার্বন মিলে 6 কার্বনের একটা মলিকুলস তৈরি করবে। ওকে, তো 6 কার্বনের যে মলিকুলসটা তৈরি করে সেই মলিকুলসটা হচ্ছে আনস্টেবল, এবং এটা একটা সুগার। সুগারটার নাম কি? 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবেনিডল 1,5 বিসফসফেট। তো যেহেতু এটা একটা আনস্টেবল সুগার আর একটা খুব বড় নাম, তো এখনও অবধি এক্সামে সাধারণত কখনোই এই নামটা আসে না, তবু আমরা মনে রাখতে পারি যে সুগারটার নাম হচ্ছে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট। এটা হচ্ছে আনস্টেবল কম্পাউন্ড, মানে ফার্স্ট আনস্টেবল কম্পাউন্ড, এবং এই কম্পাউন্ডটা কিন্তু 6 কার্বনেরই হয়, 6 কার্বনের একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়। নেক্সট এটার সঙ্গে আবার H2O যুক্ত হয়, H2O যুক্ত হয়ে ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা তৈরি হয়, যেটার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং আমি বলেছিলাম যে যার জন্য এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে C3 সাইকেল, কারণ ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা 3 কার্বনের, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেকেন্ড, তাহলে এতক্ষণ যেটা বললাম সেই ফেজটার নাম হচ্ছে কার্বক্সিলেশন ফেজ, আমরা আলাদা করে লিখবো। তো কার্বক্সিলেশন ফেজ, তাহলে আরইউবিপির সঙ্গে আরইউবিপি 5 কার্বন, এবার আরইউবিপি 5 কার্বন, CO2 1 কার্বন, মানে 6 কার্বন, ফার্স্টে 6 কার্বনের মলিকুল তৈরি হলো, আর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের মলিকুল। তো এখানে কি হয়? এখানে একবারে আমরা যেহেতু জানি অলরেডি যে একবারে 6 মলিকুল তৈরি হয়, মানে 6 মলিকুল আরইউবিপির সঙ্গে 6 মলিকুল CO2 রিয়াকশন হয়, দিয়ে তাহলে 6টা 5 6 30, মানে 36, এদিকে 36 হয়ে গেল, এটা 12 মলিকুলস ইন্টু 3 কার্বন, মানে 36 কার্বন হয়ে গেল। তাহলে কার্বনের নাম্বারটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আরইউবিপির সঙ্গে CO2 হয়ে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট, তারপরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। এই স্টেজটার নাম হচ্ছে কার্বক্সিলেশন ফেজ। তাহলে ফার্স্টে কার্বক্সিলেশনটা কমপ্লিট হলো। এইবার এই 2 কার্বক্স এইবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সরি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে কি হবে? এটিপি যুক্ত হবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে এটিপি, কতগুলো মলিকুলস এটিপি যুক্ত হবে? 12, কারণ 12টা মলিকুলস 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে 12 মলিকুলস এটিপি যুক্ত হবে। এই যে এনজাইম যেটা এটিপি যুক্ত করবে সেটার নাম হচ্ছে 3-PGA কাইনেজ। এখানে যেটা তৈরি হয়েছে সেটা তো 3-PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে এনজাইমটার নামও সেই নাম অনুসারেই হবে, 3-PGA কাইনেজ। 3-PGA কাইনেজ, তাহলে 3-PGA কাইনেজ কি করলো? ফসফেট যুক্ত করবে। কোথায় করবে? 1 নম্বর কার্বনে করবে। তার জন্য যে মলিকুলটা তৈরি হবে তার নাম হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এইবার এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফার্দার কি হবে? এবার রিডাকশন হবে। ওকে, দিয়ে তৈরি হবে 3 ফসফোগ্লিসারালডিহাইড। 3 ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে এবার কার্বন নাম্বারগুলো আমরা একটু এখানে দেখে নিই, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু 3 কার্বনেরই মলিকুল, আর এটা 12 মলিকুলস
3 কার্বন, মানে 3 বারং 36, সেখানেও এটাও হলো 12 মলিকুলস 3 কার্বন। এবার 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লিসারালডিহাইড তৈরি হয়েছে, তাহলে এইখানে যে এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট ডিহাইড্রোজিনেজ, বা আমরা যদি শুধু ডিহাইড্রোজিনেজও মনে রাখি তাহলে আমরা সেটাও কিন্তু হবে ডিহাইড্রোজিনেজ বা ট্রায়োস ফসফেট ডিহাইড্রোজিনেজ। এটার একটা পুরো নাম আছে, যদি আমরা এভাবেও করি এনএডিপি গ্লিসারালডিহাইড 3 ফসফোডিহাইড্রোজিনেজ, এটাও আমরা বলতে পারি। তো এনএডিপি একই নাম, গ্লিসারালডিহাইড 3 ফসফোডিহাইড্রোজিনেজ। তাহলে এ কি করছে? এ রিডিউস করছে, কাকে রিডিউস করছে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিডিহাইডে রিডিউস করছে, মানে এখানে ইলেকট্রন গেন করছে কে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ইলেকট্রন একটা ডোনার থাকবে, ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে NADPH প্লাস H প্লাস। এ ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে এবং ইলেকট্রন ডোনার মানে ডোনেট করার পর এ NADP প্লাসে কনভার্ট হয়ে যায়। তাহলে কতগুলো মলিকুলস লাগবে? 12টা মলিকুলসকে রিডিউস করতে 12টা NADPH প্লাস H প্লাস লাগবে। খুব সিম্পল ব্যাপার। এইবার এইখান থেকে আমাদের একটু ছোট করতে হবে, আদারওয়াইজ এই সাইকেলটা এখন অনেক বড় হয়ে যাবে। এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড আছে 12 মলিকুলস, এই 12 মলিকুলস 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমি ভাগ করে নিই যে 2 মলিকুলস হচ্ছে 2 মলিকুলস ডিরেক্টলি গ্লুকোজ তৈরিতে চলে যায়। 2 মলিকুলস মানে কি? 6টা কার্বন, একটা মলিকুলে 3টে কার্বন, দুটো মলিকুলে 6টা কার্বন। তাহলে 2 মলিকুলস থেকে গ্লুকোজও 6টা কার্বন, গ্লুকোজ হতে পারে, তারপরে এখানে স্টার্চ হতে পারে, আস্তে আস্তে গ্লুকোজ যুক্ত হয়ে স্টার্চ হতে পারে। তো আমি গ্লুকোজই লিখলাম, নর্মালি সুগার লিখলেও হবে। আর বাকি যে 10টা মলিকুলস, এই 10টা মলিকুলস অনেক এখানে রিয়াকশান আছে পরপর। এই রিয়াকশানের মধ্যে ইন্টারমিডিয়েট হিসাবে একটু আগে আমরা ডিসকাস করলাম যে যে এই যে কোথায় গেল, এই যে রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে কেন বলে? এই যে রাইবোজ 5 ফসফেট, রাইবিউলোজ 5 ফসফেট, জাইলিউলোজ 5 ফসফেট, এগুলো সব এইখানেই দেখা যায়, এইখানেই থাকবে। তো এটাকে আমরা শর্ট করে নিই। এই 10 মলিকুলস থেকে ফাইনালি তৈরি হবে কি? ফাইনালি তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট। ফাইনালি তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট। এই রাইবিউলোজ 5 ফসফেট যেটা ফাইনালি তৈরি হচ্ছে, এটা 6 মলিকুল তৈরি হবে, মানে 6 মলিকুল, এবং তার কার্বন নাম্বার হচ্ছে 5 কার্বন। ওকে, তো এই রাইবিউলোজ 5 ফসফেট থেকে ফাইনালি আবার আরইউবিপির কী হবে? এটা রিজেনারেশন হবে, মানে রাইবিউলোজ 5 ফসফেট থেকে আবার আরইউবিপি তৈরি হবে। এই আরইউবিপি তৈরি হয় যে এনজাইমটার মাধ্যমে, সেই এনজাইমটার নাম হচ্ছে ফসফোরাইবিউলোকাইনেজ। তাহলে এনজাইমের নাম হচ্ছে ফসফোরাইবিউলোকাইনেজ। এবং এখানে কিন্তু 6টা এডিপির দরকার হয়, কারণ 6 মলিকুল মানে কাইনেস তো ফসফেট ট্রান্সফার করবে, তাহলে কোথা থেকে ট্রান্সফার করবে? এটিপি থেকে ট্রান্সফার করবে, আর 6 মলিকুলে ট্রান্সফার করবে, মানে 6টা এটিপির দরকার হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম 3টে ফেজ। কি কি 3টে ফেজ? একটাকে বলছি প্রথমটা হচ্ছে কার্বক্সিলেশন। আমি একটু উপরের দিকে লিখে দিই, তাহলে সুবিধা হবে। এইখানে লিখে দিই, খুব ইম্পর্টেন্ট। প্রথম ফেজটার নাম হচ্ছে কার্বক্সিলেশন। তাহলে কার্বক্সিলেশনে আমরা কি দেখছি? কার্বনের ফিক্সেশন। প্রথমে কার্বনটা ফিক্স হচ্ছে, আরইউবিপির সঙ্গে CO2 দিয়ে তৈরি হচ্ছে একটা 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট, মানে একটা আনস্টেবল সুগার। এই আনস্টেবল সুগারের পরে H2 এর সঙ্গে যুক্ত হয়ে আমরা দেখলাম 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তাহলে তাহলে আপ টু দিস স্টেপ, মানে 3 ফসফো, তাহলে আমি এখানে ABC করে দিই, তাহলে একটু বেটার হবে। ধরা যাক এ রিয়াকশান আর বি রিয়াকশান, এ আর বি হচ্ছে কার্বক্সিলেশন ফেজ, এ আর বি কার্বক্সিলেশন হলো। নেক্সট ফেজ কি? নেক্সট হচ্ছে রিডাকশান ফেজ, রিডাকটিভ প্রসেস বা রিডাকশান ফেজ। তাহলে রিডাকশান কে করলো? এনজাইমটা আমরা ডিসকাস করলাম, তার সাথে সাথে ইলেকট্রন ডোনারকে ডিসকাস করলাম, তার সাথে সাথে রিডাকশান হয়ে ফাইনালি কী তৈরি হলো? 3 ফসফোগ্লিসারালডিহাইড। মানে এখানে আমরা যদি বলি সি এবং ডি, স্পেসিফিক্যালি যদিও সিটা বলা উচিত না, ডি আর কি, তো সি ডি আমি দুটোই লিখলাম, এটা হচ্ছে রিডাকটিভ ফেজ একসাথে। লাস্ট কি? লাস্ট হচ্ছে রিজেনারেশন ফেজ, যেখানে দেখলাম আমরা আরইউবিপির আবার কি রিজেনারেশন হচ্ছে। এই রিজেনারেশনে
আমি একটা স্টেপ লিখলেও এখানে অনেক কটা স্টেপ, মোটামুটি 10টা এনজাইমেটিক রিয়াকশানস হয়। তো রিজেনারেশন স্টেপের মাধ্যমে আমরা এখানে রিজেনারেশনটাকে ই লিখে দিই। ই, এই যে রাইবোলেস 5 ফসফেট থেকে আরইউবিপি তৈরি হলো, তাহলে ই হচ্ছে রিজেনারেশন ফেজ। এইবার আমি এখানে একটা বেসিক জিনিস জিজ্ঞেস করছি, বেসিক ঠিক না, মানে মনে হতে পারে, সেটা হচ্ছে কি, এই যে অ্যাকচুয়ালি প্লান্টের উদ্দেশ্যটা কি? প্লান্টের উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের একটা মলিকুল। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে প্লান্ট তো চাইলেই 6টা CO2 নিত আর H2 সঙ্গে যুক্ত করে দিত, দিয়ে গ্লুকোজ তৈরি করে ফেলতো। কিন্তু প্লান্টকে এত কষ্ট করে কেন লাইট রিয়াকশান, তারপরে ডার্ক রিয়াকশান, এত কিছু করে তাও প্রথমেই 6টা মলিকুল যুক্ত করছে না, আর ইউবিপির সঙ্গে CO2 লাগাচ্ছে, তারপরে তাকে আবার এটিপি মানে কাইনেজ দিয়ে আবার ফসফোরাইলেশন করছে, তারপরে রিডাকশান করছে, তারপরে লাস্টে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। এই এত কষ্ট করার দরকার একটা কারণেই, সেটা যদিও এমন না যে এক্সামে আসবে, জাস্ট আমি একটু বেসিক জিনিসটা ডিসকাস করছি। অ্যাকচুয়ালি প্লান্টের কিন্তু এই কাজটা অনেক কঠিন, কারণ প্লান্ট CO2কে ফিক্স করে, আর এই CO2 মলিকুলটা থার্মোডাইনামিক্যালি অনেক স্টেবল মলিকুল। কারণ আমরা জানি অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়। এর ফলে অক্সিজেনের হচ্ছে অক্সিডেটিভ স্টেট হচ্ছে -2, তাহলে দুটো হচ্ছে -2 +4, মানে কার্বনের অক্সিডেটিভ স্টেট হচ্ছে +4। অক্সিডেটিভ স্টেট মানে হচ্ছে সহজ কথায় আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যেটা মানে হচ্ছে কোনো একটা মলিকিউল ইলেকট্রন ধরে রাখবে না ইলেকট্রন ছেড়ে দেবে, সেটা ডিপেন্ড করবে তার অক্সিডেটিভ স্টেটের ওপর। কার্বনের অক্সিডেটিভ স্টেট +4, এর কথা মানে হচ্ছে কার্বন ইলেকট্রন নেবে না, মানে গেইন করবে না, ও ইলেকট্রন লুজ করবে, ওর টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন লুজ করা। আর ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ বা অক্সিডেটিভ স্টেট -2, অক্সিজেন মানে অক্সিজেন ইলেকট্রনটা নেয় আর কি। এরকম করে আমরা সহজ করে বুঝতে পারি এই লেভেলে। তো এরকম একটা এর প্রথম দুটো সমস্যা হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড খুব স্টেবল মলিকুল, আর 2 নম্বর হচ্ছে যে কার্বনের অক্সিডেটিভ স্টেট হচ্ছে +4, তাহলে আমরা চাইলেই কার্বনকে না এরমভাবে ইলেকট্রন দিতে পারবো না, বা নিতেও পারবে না কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্লান্ট তখন কি করলো, খুব সমস্যায় পড়েছে। তখন প্লান্ট আরইউবিপির সঙ্গে CO2কে ফিক্স করালো। আরইউবিপি একটা 5 কার্বনের মলিকুল, CO2 1 কার্বন নিয়ে 6 কার্বনের মলিকুল তৈরি করলো। 6 কার্বনও ঠিক তৈরি করলো না, ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে আমরা যদি কার্বনের অক্সিডেটিভ স্টেট দেখি, সেই কার্বনের অক্সিডেটিভ স্টেটের ভ্যালু হয়ে হচ্ছে 0.67, মানে 4-এর চেয়ে অনেক কম। তার ফলে কী হয়, মানে এক একটা কার্বনের, তার ফলে কী হয়, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড খুব সহজে ইলেকট্রন নিতে পারে। তাহলে একটা সমস্যা মিটলো, সেটা হচ্ছে ইলেকট্রন নেওয়ার সমস্যা। এইবার হুম একটা সমস্যা মিটেছে, ইলেকট্রন নেওয়ার সমস্যা। এবার CO2 বললাম থার্মোডাইনামিক্যালি খুব স্টেবল মলিকুল, তার জন্য কি করা হয়, এই কাইনেজ দিয়ে আরেকটা ফসফেট অ্যাড করে দিচ্ছে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে কাইনেজ দিয়ে একটা ফসফেট অ্যাড করে দিল, দিয়ে মলিকুলসটা আনস্টেবল করে দিল। এইবার NADPH ইলেকট্রনটাকে দিয়ে দিল কোথায়, এই ইলেকট্রনটাকে দিয়ে দিল, দিয়ে রিডিউসড হলো মানে কি, ফাইনালি ইলেকট্রন গেইন করলো। তাহলে এই স্টেপটার জন্য, মানে এত কিছুর জন্য প্লান্টকে এত কিছু করে করতে হয়েছে, কারণ যে প্লান্ট যেটা করতে যায়, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানানো, সেটা একটা হিউজ টিডিয়াস জব, টাফ কাজ। কার্বন ডাইঅক্সাইডের মানে দুটো প্রবলেম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অক্সিডেটিভ স্টেট অনেক বেশি কার্বনের, মানে সহজে সে ইলেকট্রন নিতে চায় না। আর 2 নম্বর হচ্ছে থার্মোডাইনামিক্যালি খুব স্টেবল মলিকুল, মানে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কেমিক্যালি খুব স্টেবল, এটাকে আমরা চাইলেই ওটাকে আমরা মানে কি বলবো, মানে ভেঙে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনটাকে ভেঙে আরইউবিপিতে নিয়ে যেতে পারি না। এর জন্য কিন্তু আর এই যে এনজাইম রুবিস্কো কিন্তু প্লান্টের এনজাইম নয়, এটা কিন্তু ব্যাকটেরিয়ার এনজাইম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা অন্য কোনো দিন ডিসকাস করব। এটা ব্যাকটেরিয়ার এনজাইম, যেটা একটু যারা বোটানি পড়েছে একটু MSc লেভেলে অনেক সময় থাকে, যে একটা পাথওয়ে আছে মিথানিন স্যালভেজ পাথওয়ে। তো ব্যাকটেরিয়ার এনোলেজ এনজাইম থেকে ওটা আস্তে আস্তে ইভলভ হয়েছে, মানে খুবই একটা আমি যেটা বলতে চাইছি যে মানে এই ব্যাপারটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। এইবার আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে চলে আসি। ওকে, এবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এসে তারপরে যারা প্রেজেন্ট আছেন তাদের সাথে একটুখানি ডিসকাস করে নিচ্ছি, 2-3 জন। ঠিক আছে। হ্যাঁ, এইবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যারা ফার্স্ট ক্লাসটা দেখেছেন তাদের জন্য এইবার আমি বলি, ফার্স্ট ক্লাস মানে লাইট রিয়াকশন, সেটা আমাদের একটু জানতে হবে। সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, না জানলেও হবে, আমি এখানে বলে দিচ্ছি। 8টা ফোটন মলিকুল, মানে 8টা ফোটন মলিকুল যদি আসে, অ্যাকচুয়ালি ফোটনটাই তো মেন এনার্জি, মানে ফোটন মলিকুল আসে বলেই তো, আমি তো একটু করে দিই, এই ক্লোরোফিল মলিকুল থেকে ইলেকট্রনগুলো আপার অরবিটে চলে যায়। তাহলে 8টা ফোটন মলিকুল যদি আসে,
ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন মলিকুলগুলো যখন আপার অরবিটে চলে যায় তখন আমরা বুঝবো যে দুটো ওয়াটার মলিকুলের ফটোলাইসিস অফ ওয়াটার হয়, মানে হাইড্রোলাইসিস হয় দুটো ওয়াটার মলিকুলের। তো এই লাইনটা জানলেই হবে। কি বললাম? 8টা ফটোন মলিকুল এলে দুটো ওয়াটার মলিকুলের হাইড্রোলাইসিস হয়। যারা ফার্স্ট ক্লাসটা দেখেছেন বা এমনি জানলেও হবে, একই ব্যাপার, এমন না ক্লাস দেখতেই হবে। 8টা ফোটন মলিকুল হলে দুটো ওয়াটার মলিকুলের হাইড্রোলাইসিস হয়। দুটো ওয়াটার মলিকুলের হাইড্রোলাইসিস হলে আমরা দেখলাম 4টে প্রোটন মলিকুল আর 8টা প্রোটন মলিকুল তৈরি হয়, মানে মোট 12টা প্রোটন মলিকুল লুমেনে হয়, মানে লুমেনে আসে আর কি, 12টা প্রোটন মলিকুল। এই 12টা প্রোটন মলিকুল কীভাবে এলো? 4টে প্রোটন মলিকুল তো ডিরেক্টলি তৈরি হলো, আর এই 8টা প্রোটন মলিকুল কী হলো? থ্রু ইটিএস মানে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম এলো। যখন সেই কিউ সাইকেলের মাধ্যমে যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম B6F আসে তখন আমরা দেখেছিলাম যে একটা ইলেকট্রন মলিকুল যদি ট্রান্সফার হয় দুটো প্রোটন মলিকুল কি হয়, ফ্রম কোথা থেকে কোথায় আসে? ফ্রম স্ট্রোমা থেকে লিউমেনে আসে, এটা আমরা দেখেছিলাম। তাহলে দুটো মোট এখানে ইলেকট্রন মলিকুল কতগুলো তৈরি হচ্ছে ওয়াটারের ফটোলাইসিসের ফলে? 4টে। তাহলে 4টে ইলেকট্রন মলিকুল যখন ট্রান্সফার হচ্ছে তখন 8টা প্রোটন মলিকুল কোথা থেকে কোথায় আসছে? স্ট্রোমা থেকে লিউমেনের দিকে আসছে। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে একটা ইলেকট্রন মলিকুলে ট্রান্সফার হলে দুটো প্রোটন, 4টে ইলেকট্রন মলিকুল যেহেতু এখানে তৈরি হয়েছে ওয়াটারের ফটোলাইসিসের ফলে, তার ফলে 8টা প্রোটন স্টোমা থেকে লিউমেনে এসছে। এছাড়া আগে থেকে তো 4টে প্রোটন এমনিই তৈরি হয়ে আছে ওয়াটারের হাইড্রোলাইসিস বা ফটোলাইসিসের ফলে। তাহলে মোট কতগুলো প্রোটন হলো? 12টা। এই মোট 12টা প্রোটন মলিকুলের জন্য কতগুলো এটিপি তৈরি হবে? 3টে এটিপি তৈরি হলো। 3টে এটিপি, কেমিওসমোটিক হাইপোথিসিস, পিটার মিচেল। তাহলে 3টে এটিপি যে তৈরি হলো, যাক বাবা এখানে কি হলো? এক সেকেন্ড, হ্যাঁ, 3টে এটিপি যে তৈরি হলো, আর আমরা জানি দুটো NADPH প্লাস H প্লাস তৈরি হয়েছে, ওই FNR তৈরি করেছে, এটা আগের দিন দেখেছি। এইবার আমরা এখানে কি দেখছি? এইবার একটু এখানে আসি। আমরা এখানে কি দেখছি? 1 মলিকুল গ্লুকোজ, এই যে গ্লুকোজ এখানে করেছি 1 মলিকুল গ্লুকোজ। 1 মলিকুল মানে 6 কার্বনের একটা মলিকুল তৈরি করতে গিয়ে আমার কতগুলো এটিপি এবং NADPH এক্সপেন্ড হচ্ছে? 12টা এটিপি, আর এদিকে 6টা এটিপি মানে 18টা এটিপি, আর এদিকে 12টা NADPH। তাহলে আমি কি বলছি? এক সেকেন্ড একটুখানি, তাহলে এই হিসেবটা আমরা কি পাচ্ছি? যে কি পাচ্ছি যে এখানে তাহলে 1 মলিকুল গ্লুকোজ ফিক্সের জন্য আমার প্রয়োজন হচ্ছে 18টা এটিপি এবং 12টা NADPH প্লাস H প্লাস, এটা তো প্রয়োজন হচ্ছে, এটা রিকোয়ার্ড। এইবার তাহলে 1 মলিকুল গ্লুকোজ ফিক্সেশনের জন্য এটা দরকার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 1 মলিকুল গ্লুকোজ মানে হচ্ছে 6টা কার্বন। তাহলে 6টা কার্বনের জন্য 18টা এটিপি এবং 12টা NADPH প্লাস H প্লাস লাগছে। আর আমরা দেখলাম যে 3টে এটিপি আর 2টো NADPH প্লাস H প্লাস তৈরি হচ্ছে কখন? যখন দুটো ওয়াটার মলিকুলের ফটোলাইসিস হচ্ছে, অথবা আমরা বলতে পারি 8টা ফোটন মলিকুল আসছে। তাহলে হলো। এইবার এইখান থেকে আমরা একটা মানে কি বলবো রিলেশন করতে পারি যে 8টা ফোটন মলিকুল ইজ ইকাল টু 3টে এটিপি, দুটো NADPH প্লাস H প্লাস ইজ ইকাল টু এখানে আমরা করে দিলাম, এটা 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/6 মলিকুল অফ গ্লুকোজ, 1/6 মলিকুল অফ গ্লুকোজ। তাহলে এখানে এক্সামে কি হচ্ছে? এখানে কতগুলো ফ্যাক্ট মানে কতগুলো জিনিসের মধ্যে আমাদের রিলেশনশিপটা লাগবে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে ফোটন মলিকুলস, একদিকে হচ্ছে কতগুলো H2ওর ফটোলাইসিস অফ ওয়াটার হচ্ছে, তার সাথে সাথে এছাড়া আরও করতে পারে, বলতে পারে কতগুলো ইলেকট্রন ইটিএস দিয়ে আসছে, কতগুলো H প্লাস স্ট্রোমা থেকে লিউমেনে আসছে, সেটা নিজে নিজে করা যেতে পারে, আমি ওটাকে আর ইয়ে করছি না, দেখিয়ে দিয়েছি। তাহলে একটা হচ্ছে ফোটন, একটা হচ্ছে ওয়াটারের ফটোলাইসিস করতে পারে, আর তার সাথে সাথে মেনলি এটিপি এবং NADPH প্লাস H প্লাসের একটা রিলেশন টানলো, আর লাস্টে হয়তো গ্লুকোজ, কত মলিকুল গ্লুকোজ। তাহলে আমরা ফাইনালি এটা পেলাম যে দুটো, সরি এখানে দুটো না, ফাইনালি যেটা পেলাম আমরা সেটা হচ্ছে 8টা ফোটন মলিকুল যদি আসে তাহলে দুটো ওয়াটার মলিকুলের হাইড্রোলাইসিস হয়। এইটা আমি আর করছি না, অলরেডি আগে করে দিয়েছি। তাহলে 3টে এটিপি আর দুটো NADPH প্লাস H প্লাস তৈরি হয়।
NADPH প্লাস H প্লাস তৈরি হয়, আর 3টে ATP এবং 2টো NADPH প্লাস H প্লাসের সাহায্যে 1/6 মলিকুল অফ গ্লুকোজ তৈরি হয়, 1/6 মলিকুল অফ গ্লুকোজ তৈরি হয়। এবার কোশ্চেনটা কঠিন করার জন্য এখানে এইগুলোও জানতে চাইতে পারে যে তাহলে 1/6 মলিকুল অফ গ্লুকোজ তৈরি C3 সাইকেলে ফিক্সের জন্য কতগুলো ইলেকট্রন স্ট্রোমা থেকে লিউমেনে আসবে, কতগুলো প্রোটন স্ট্রোমা থেকে লিউমেনে আসবে, বা কতগুলো ইলেকট্রন থ্রু ইটিএস মানে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মধ্যে দিয়ে পাস হবে, মানে সাইটোক্রোম B6 স্টেপের মধ্যে দিয়ে পাস হবে। তো ডিফারেন্ট একটা মানে যিনি কোশ্চেন করবেন তিনিই জানেন এটা কোন দুটোকে নেবেন আর কি। হ্যাঁ, তো আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। এইবার এখানে একটা কনসেপ্ট আছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট এবং কোয়ান্টাম ইল্ড, যেহেতু লাইট রিয়াকশন এটা আমি স্কিপ করে দিয়েছি তার জন্য আমি বলছি না। অ্যাকচুয়ালি 8টা ফোটন হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, আর কোয়ান্টাম ইল্ড হচ্ছে 1/8 হয়, মানে একটাতে কতগুলো হয়। তো এটা আমি আগে ওই বিষয়টা বলে তারপর এটা বলবো, নাহলে জিনিসটা বোঝা যাবে না। ওকে, আচ্ছা এই অবধি কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে একটু বলতে পারেন, এই অবধি। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব। তাহলে আমি একটু সাম আপ করে দিই। আমরা ডিসকাস করলাম কিছু ডাউট বলছি, ডার্ক রিয়াকশান। ডার্ক রিয়াকশানের ক্ষেত্রে ডার্ক রিয়াকশানকে আমরা বলি CO2 অ্যাসিমিলেশন, CO2 ফিক্সেশন, CO2 রিডাকশান। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি করে দিয়েছি। ডে টাইমে কখন মানে C3 C4 ক্যাম্প কখন বলবো, ডে টাইমে যদি 3 কার্বনে ফিক্স হয় C3, ডে টাইমে যদি 4 কার্বনে ফিক্স হয় C4, নাইট টাইমে যদি 4 কার্বনে ফিক্স হয় ক্যাম্প। C3 সাইকেল, কেলভিন সাইকেল, এই নামগুলো কেন বা নামগুলো কী কী সেটা ইম্পর্টেন্ট, সেটা বুঝলাম। C3 সাইকেল ইভলভ হয়েছে খুব একটা ফেভারেবল এনভায়রনমেন্টে। এইটার সিগনিফিকেন্স বা কেন বলছি এটা যখন আমরা C4 পড়ব বুঝতে পারবো। C3 সাইকেল কোথায় হয়, কী কী সাবস্ট্রেট এনজাইম দেখলাম। এছাড়া C3 সাইকেলে 3টে স্টেপ, কার্বক্সিলেশন, রিডাকশন, রিজেনারেশন। এটার আমরা মোটামুটি যতটা ডিটেলস পসিবল ততটা ডিটেলস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে লাগে দেখেছি, এবং কোন স্টেপে কোন এনজাইমগুলো লাগে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো জানাটা ইম্পর্টেন্ট। যেমন কোথায় ডিহাইড্রোজিনেস, কোথায় কাইনেস, কোথায় ফসফোরাইবোইলোকাইনেস, বা কোথায় ATP, কোথায় NADPH প্লাস H প্লাস লাগছে। এছাড়া কার্বন কতগুলো মলিকিউলস এবং কার্বন নাম্বার কতগুলো সেটা। লাস্টে আমরা ডিসকাস করলাম ফোটন মলিকিউলসের সঙ্গে ওয়াটার মলিকুলের ফটোলাইসিস অফ ওয়াটার, তার সঙ্গে সঙ্গে ATP NADPH কতগুলো তৈরি হলো, তার সাথে সাথে গ্লুকোজ মলিকুল কতগুলো ফিক্স হলো, ফাইনাল এদের যে রিলেশন সেই রিলেশনশিপটা, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই অবধি মোটামুটি ক্লাস 11-12 সিলেবাসেও পড়ানো হয়, কিন্তু নেক্সট যেটা আমরা ডিসকাস করবো রেগুলেশন, সেটা ক্লাস 11-12 সিলেবাসে পড়ানো হয় না, তার ফলে এটা অনেক সময় আমাদের একটু অজানা থাকে। কিন্তু এই রেগুলেশনটা অনেকটা বড়, যতটুকুনি পড়লে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা করে আসতে পারি যদি আসে, ততটুকুই আমরা পড়বো। ওকে, ততটুকুনি আমরা পড়বো। একটু দেখে নিই জাস্ট। আচ্ছা, যদি কারো কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে এবার একটু করতে পারেন। দেখি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা নেক্সটের দিকেই যাই। নেক্সট জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে এনজাইমটা রুবিস্কো, এটা শুধুমাত্র দিনের বেলাতেই অ্যাক্টিভেট হয়, মানে ডে টাইমে। এটা রাত্রেবেলাতে অ্যাক্টিভেট হয় না, বা রাত্রেবেলাতে এটা ইনঅ্যাক্টিভ থাকে। আমাদের শুধু এই রেগুলেশনটা বুঝতে হবে যে রুবিস্কো এনজাইমটা দিনের বেলাতে মানে ডে টাইমে কীভাবে অ্যাক্টিভেট হয়, আর রাত্রেবেলাতে সে কীভাবে ইনঅ্যাক্টিভেট থাকে। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা কোশ্চেনগুলো করে আসতে পারবো। তো প্রথমে আমরা রাতের বেলা মানে নাইট টাইমটা কনসিডার করি। রাতের বেলা কী হয়, নাইট টাইমে কোনো লাইট রিয়াকশন হয় না, মানে কোনো ATPও তৈরি হবে না, NADPH প্লাস H প্লাসও তৈরি হবে না। এর ফলে লাইট রিয়াকশন না হলে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম ক্লাসে যে রাতের বেলা স্ট্রোমার পিএইচ কেমন হয়, লিউমেনের পিএইচ কেমন হয়। তাহলে স্ট্রোমার পিএইচ মানে আমি একটু বলেই দিই যে রাত্রেবেলা যেহেতু লাইট রিয়াকশন হচ্ছে না, লাইট রিয়াকশনে কী হয়, স্ট্রোমা থেকে লিউমেনের দিকে প্রোটনের ট্রান্সপোর্ট হয়। এর ফলে কি হচ্ছে, রাত্রেবেলা তো লাইট রিয়াকশন হচ্ছে না মানে প্রোটনের ট্রান্সপোর্ট হচ্ছে না, তাহলে এই সময় এখানে প্রোটন কি হয়, বেড়ে যায়, মানে স্টোমাতে ইনক্রিজ হয়। আর প্রোটন বেড়ে গেলে স্টোমার পিএইচ কী হবে, ডিক্রিজ হবে। তাহলে পিএইচ ডিক্রিজ হয়ে যায় কোথাকার, স্টোমা। এবং এই সময় স্টোমাতে একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন আছে Mg2+, তার পরিমাণও কমে যায়। এই পিএইচ কমে যাওয়া এবং Mg2+ কমে যাওয়া এই দুটোই খুব ইম্পর্টেন্ট।
এই সময় পিএইচ Mg2+ দুটোই কমে যায়, মানে কখন কমে যায়? রাত্রেবেলা, মানে নাইট টাইমে। এই সময় এইটা হচ্ছে যদি রুবিস্কো হয়, এটা যদি রুবিস্কো হয় এবং রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে, মানে যে সাইটে CO2 বাইন্ড করবে সেই রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে, এটা রুবিস্কো, আমরা একটু আগে দেখলাম একটা আনস্টেবল সুগার তৈরি হয়, 2-কার্বক্সি-3-কিটো অ্যারাবিনেটল 1,5-বিসফসফেট। ওই সুগারটার মতোই দেখতে একটা মলিকুলস আছে যেটা আরেকটা সুগার, তার নাম হচ্ছে CA1P। CA1P কার্বক্সি অ্যারাবিনেটল 1-ফসফেট, এমন না যেটা জানতেই হবে নামটা। এই সুগারটাকে এই সময় রাত্রেবেলা এই রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে লেগে থাকে। তো আমরা যদি এটাও জানি CA1P লেগে থাকে, কষ্ট করে মনে রাখি, তাহলেও হবে, এমন না যে এটা খুব এক্সামে আসবে। তো CO1P লেগে থাকে, তার ফলে রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে তো লেগে আছে, তাহলে রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে এখানে CO2 বা কেউই RUBP কেউই বাইন্ড করতে পারবে না, তাহলে এটা রাতের বেলা। এবার দিনের বেলাটা আমরা দেখি ডে টাইমে, তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো। ডে টাইমে দেখি, ডে টাইমে কি হচ্ছে। ডে টাইমে আচ্ছা, এখানে একটা যারা বোটানিকে অনার্স বা বোটানি এমএসসি না, উনি প্ল্যান্ট ফিজিওলজি একটু ডিটেলসে পড়লে এখানে একটা সিস্টেম চলে যেটাকে বলে ফেরোডক্সিন থায়োরেডক্সিন সিস্টেম। আমাদের জানতে হবে না, কিন্তু শুধু কি হয় এটা আমরা জেনে রাখবো। এখানে একটা সিস্টেম চলে যেটা হচ্ছে ফেরোডক্সিন থায়োরেডক্সিন সিস্টেম। তো ফেরোডক্সিন থায়োরেডক্সিন সিস্টেমে কী হয় জানলেই হবে, অতটা আমাদের দরকার নেই। এই সিস্টেমের ফলে, ফেরোডক্সিন থায়োরেডক্সিন সিস্টেমের ফলে রুবিস্কো অ্যাক্টিভেজ বলে একটা এনজাইম আছে, এনজাইমটার নাম কি? রুবিস্কো অ্যাক্টিভেজ। তাহলে এই এনজাইমটা অ্যাক্টিভেট হয়, মানে রুবিস্কো অ্যাক্টিভেজ অ্যাক্টিভেট হচ্ছে। এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো অ্যাক্টিভেজ। এক সেকেন্ড। রুবিস্কো অ্যাক্টিভেজ। এই রুবিস্কো অ্যাক্টিভেজ কী করে? রুবিস্কো অ্যাক্টিভেজ রুবিস্কোর কনফরমেশনাল চেঞ্জেস করে, মানে রুবিস্কো যে একটা প্রোটিন তার মধ্যে কনফরমেশনাল চেঞ্জেস হয়। রুবিস্কোর ফলে কনফরমেশনাল চেঞ্জেসটা কোথায় হচ্ছে? রুবিস্কোর মধ্যে হচ্ছে। তার ফলে এমন কনফরমেশনাল চেঞ্জেস হয়, রুবিস্কো আগে যেমন CA1Pর সাথে বাইন্ড করেছিল সেই বাইন্ডিংটার হয় না, মানে বাইন্ডিংটা ডিক্রিজ হয়। তাহলে CA1P তো একটা সুগার, তাহলে আমরা লিখে দিই এখানে সুগার বাইন্ডিং ডিক্রিজ। সহজ করে করি বিষয়টাকে, সুগার বাইন্ডিং ডিক্রিজ হয়। এইবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার এখানে ইম্পর্টেন্ট জায়গাটা আমি ডিসকাস করছি। কোথায় গেল? হ্যাঁ, এইবার তাহলে আমি রুবিস্কোটা আরেকবার এখানে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রুবিস্কোর যদি এটা এনজাইম হয়, এটা হচ্ছে এন টার্মিনাল ধরা যাক, এন টার্মিনাল একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে লাইসিন। হ্যাঁ, লাইসিন, এই লাইসিনের সঙ্গে CO2 যুক্ত হয়। লাইসিনের সাথে কি যুক্ত হয়? CO2 দিয়ে তৈরি হয় লাইসিল কার্বামেট বন্ড। আমি দেখিয়ে দিচ্ছি, লাইসিনের সঙ্গে CO2 যুক্ত হয়, CO2 যুক্ত হয়, আর এই সময় Mg2+, স্ট্রোমাতে Mg2+ ইনক্রিজ হয় কনসেন্ট্রেশন, মানে লাইসিন CO2+, তার ফলে Mg2+ যুক্ত হয়, দিয়ে তোরা একটা টার্নারি কমপ্লেক্স তৈরি করে। কি করে? একটা টার্নারি মানে তিনটে কমপ্লেক্সটার নাম কি? আমরা বলতে পারি এনজাইম CO2 Mg2+ টার্নারি কমপ্লেক্স। এনজাইম CO2 Mg2+ টার্নারি কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা তৈরি করে। এই কমপ্লেক্সটা তৈরি করার পিছনে একটা বড় কারণ হচ্ছে Mg2+ থাকতে হবে। এই ডে টাইমে এবার এখানে চলে যায়, ডে টাইমে স্ট্রোমার পিএইচ কী হয়? ডে টাইমে স্ট্রোমার পিএইচ ইনক্রিজ হয়ে যায়, আর স্ট্রোমাতে Mg2+-এর কনসেন্ট্রেশনও ইনক্রিজ হয়ে যায়। এই স্ট্রোমার পিএইচ ইনক্রিজ এবং Mg2+-এর কনসেন্ট্রেশন যে ইনক্রিজ হচ্ছে, তার ফলেই কিন্তু এই টার্নারি কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। লাইসিন অ্যামাইনো অ্যাসিড, CO2 আর Mg2+, যেটাকে বলে হচ্ছে লাইসিল কার্বামেট বন্ড। আমি লিখে দিচ্ছি, লাইসিল LY কার্বামেট বন্ড, কার্বামেট বন্ড। তাহলে এইবার কি হচ্ছে? এইবার এই যে CO2 যুক্ত হলো, Mg2+ যুক্ত হলো, তাহলে এইবার খুব সহজেই CO2 কিন্তু এখন যুক্ত হতে পারছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দুটো জিনিস আমাদের মনে রাখলেই হবে। একটা কি? একটা মনে রাখতে হবে যে রাত্রেবেলা মানে নাইট টাইমে স্টোমার পিএইচ কী হয়? কমে যায়, আর Mg2+-এর কনসেন্ট্রেশনও কমে যায়। এর ফলে রুবিস্কো ডিঅ্যাক্টিভেট থাকে। CA1P মনে না রাখলেও হবে, কিন্তু মনে রাখতে হবে ডে টাইমে স্টোমার পিএইচ বেড়ে যায়, মানে ইনক্রিজ হয়, Mg2+-এর কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়। এর ফলে রুবিস্কো অ্যাক্টিভেজ এটা অ্যাক্টিভেট হয়, এটা মনে রাখা যেতে পারে। এর ফলে কি হচ্ছে? এখানে
এই CO2+ মানে লাইসিন, CO2+, Mg2+, এর একটা টার্নারি কমপ্লেক্স তৈরি হয়, 3টে টার্নারি কমপ্লেক্স তৈরি হয়, যেটাই কিন্তু রুবিস্কোকে অ্যাক্টিভেট করে তোলে, টার্নারি কমপ্লেক্স তৈরি হয়। এইটুকুনি মনে রাখলেই হবে, বিশেষ করে কারণ হঠাৎ করে যদি এক্সামে কোশ্চেন আছে হঠাৎ করে এখানে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, লাইসিন, তাহলে হট করে মনে মানে বুঝতে পারবো না যে এখানে কোন অ্যামাইনো অ্যাসিড আছে, লাইসিন। তাহলে এই যতক্ষণ আমরা পুরো এই জিনিসটা জানছি, মানে রুবিস্কোর বেসিক, কারণ এই জিনিসটা নর্মাল 11-12 থাকে না, নিট লেভেলে থাকে না, ইউজি লেভেলে হালকা থাকে, একমাত্র শুধু পিজি লেভেলে একটুখানি থাকে। তাহলে সেক্ষেত্রে যেহেতু যতটুকুনি আমাদের দরকার, যতটুকুনি দরকার হলে কোশ্চেন করে সলভ হবে, ততটুকুনি আমি এখানে ডিসকাস করলাম। আদারওয়াইজ এখানে এই যে ফেরোডক্সিন থাইরোডক্সিন সিস্টেম কীভাবে অ্যাক্টিভেট হয়, মানে একবার অক্সিডেশন একবার রিডাকশান ফেরোডক্সিন থাইরোডক্সিনের, সেটা অনেকটা বড় সিস্টেম, ওটা আমাদের জানার দরকার নেই। আর শুধু এইখানে এই যে ডার্ক রিয়াকশান হচ্ছে এনজাইম ডিপেন্ডেন্ট, কারণ আমরা দেখছি প্রচুর এনজাইম এখানে দরকার হচ্ছে, যেমন ফসফোরাইবুলোকাইনেজ, একটু আগে আমরা ডিসকাস করলাম ফসফোরাইবুলোকাইনেজ, তেমনই NADP গ্লিসারালডিহাইড 3-ফসফোডিহাইড্রোজিনেজ, মানে এই যে এই এনজাইমটার কথা বলছি, এই এনজাইমটা এটাও লাগছে। তা মনে রাখতে হবে যে এই এনজাইমগুলো লাইটের প্রেজেন্সেই অ্যাক্টিভেট হয়, এইটুকুনি মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা আমি এটা লিখে দিই, এই এনজাইমগুলো লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়, এইটুকুনি যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হবে। সেকেন্ড কোথায় লিখলাম এটা, এই এনজাইমের পাশে এখানে লিখে রাখি। ধরো দেখ এই ফসফোরাইবুলোকাইনেজ, এগুলো সব লাইট ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন হয়। আর এই ফসফোরাইবুলোকাইনেজ যেটা আছে, এটা অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টের একটা প্রোটিন আছে A2B2, A2B2 প্রোটিনের সঙ্গে ইন্টারাক্ট করে। তো শুধু A2B2 মনে রাখা যেতে পারে, আর এই ট্রায়োসফসফেট ডিহাইড্রোজিনেজও লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়। তো উল্টো করে দিলাম, লাইট তো অ্যাক্টিভেট করবে। আশা করি এটা বোঝা যাচ্ছে যে লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়, মানে ডে টাইমে কেন এগুলো চলে, কেন নাইট টাইমে হয় না, সেইটা লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভেট হলো। আর এটা ক্লোরোপ্লাস্টের CP12 বলে একটা প্রোটিনের সাথে ইন্টারাক্ট করে, যদিও এই দুটো লাইন আমার খুব একটা দরকার নেই এই মুহূর্তে, শুধু এরা লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয়, এটুকুনি জানলেই হবে। ওকে, তো আশা করি ডার্ক রিয়াকশান মানে C3 সাইকেলটা বোঝা গেছে। C3 সাইকেলে তাহলে আমরা স্টিল নাও কী কী ডিসকাস করলাম সেটা আমি একটু সাম আপ করে দিই। প্রথমে আমরা C3 সাইকেলের, এক সেকেন্ড দেখে নিই। প্রথমে আমরা C3 সাইকেলের ডিটেলস ডিসকাস করেছি, মানে পুরো রিয়াকশানটা। C3 সাইকেলের রিয়াকশান ডিসকাস করার পর C3 সাইকেলের রিয়াকশান ডিটেলস ডিসকাস করার পর আমরা রুবিস্কোর অ্যাক্টিভেশনটাও আমরা দেখেছি। এইবার রুবিস্কোর অ্যাক্টিভেশন দেখা হয়ে গেলে এইবার আমরা করবো হচ্ছে C4 সাইকেল। এবার C4 সাইকেলটা C3 সাইকেল হচ্ছে ফেভারেবল এনভায়রনমেন্টে ইভলভড হয়েছে, কিন্তু C4 সাইকেলটা যখন ইভলভড হয়েছে তখন ফেভারেবল এনভায়রনমেন্ট ছিল না। তাহলে কোন কন্ডিশনে C4 সাইকেল ইভলভড হয়েছে এইটা বুঝতে পারলে তাহলে আমরা C4 সাইকেল এবং তার পাশাপাশি যে C4 সাইকেল এবং তার পাশাপাশি ক্রাঞ্চ অ্যানাটমির ব্যাপারগুলো বুঝবো। তো নেক্সট আমরা এই ব্যাপারটা পড়বো। আচ্ছা, কারোর যদি কোনো এটা রিলেটেড ডাউট থাকে 1 2 3 4, তো এখানে আমাকে একটু জানাবেন কাইন্ডলি, তাহলে আমি বলে দেবো। ওকে, আচ্ছা C4 সাইকেলের মেন ব্যাপারটাকে ডিসকাস করে নিই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখন যেটা করছি। C3 কখন ইভলভ হলো, যখন টেম্পারেচার অপটিমাম ডিসকাস করেছি। তারপরে CO2-র যে কনসেন্ট্রেশন সেটাও অপটিমাম ডিসকাস করেছি, এবং H2-ওর যে কনসেন্ট্রেশন সেটাও অপটিমাম ডিসকাস করেছি। এবার কি হলো ব্যাপারটা এটাই হলো যে একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে কি, যখন টেম্পারেচার ইনক্রিজ হয় অ্যাটমসফিয়ারে তখন CO2-র কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়। তাহলে কি বললাম রিলেশনশিপটা, অ্যাটমসফিয়ারে অ্যাটমসফিয়ারে যখন টেম্পারেচার ইনক্রিজ হয় CO2-র কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়। তাহলে যে সমস্ত C3 প্ল্যান্টগুলো রয়েছে, ধরা যাক এপ্রিল মাস দুপুর 2টোর সময় প্রচণ্ড গরমকাল, 45°C টেম্পারেচার হয়েছে, তাহলে 45°C টেম্পারেচারে CO2-র কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে তো অনেক ডিক্রিজ হয়ে গেছে।
এবার রুবিস্কো, লাস্ট দিন আমরা ডিসকাস করেছিলাম রুবিস্কোর কি আছে, কার্বক্সিলেজ মানে একদিকে যেমন কার্বক্সিলেশন অ্যাক্টিভিটিও রয়েছে, তেমন অক্সিজেনেজ অ্যাক্টিভিটিও রয়েছে, যার ফলে রুবিস্কো কি করতে পারে, CO2-র বদলে O2 ফিক্স করে ফেলে, কারণ ও CO2 আর O2-র মলিকুলার স্ট্রাকচার তো অনেকটা একই, বুঝতে পারে না। তো এর ফলে কি হয়, এর ফলে কিন্তু কার্বন লস হয়, যেটা C2 সাইকেল আমরা আলাদা করে ডিটেলসে পড়বো নেক্সট দিন। তাহলে C3 প্ল্যান্টগুলো গরমকালে দুপুরবেলা C2 সাইকেল চালায়, কার্বন লস করে, একটু কিছু করার থাকে না। কিন্তু যে প্ল্যান্টগুলো সারা বছর ডেজার্টে আছে বা একটু কোনো হট ক্লাইমেটে আছে, তারা কি সারা বছর ধরেই C2 সাইকেল চালাবে? এটা তো পসিবল হয় না। তখন কি হচ্ছে, তারা ইভলভড হয়ে গেছে। তাহলে C4 সাইকেল কখন ইভলভড হয়েছে? C4 সাইকেল ইভলভ যখন হয়েছে তখন টেম্পারেচার কি হয়েছে, হাই, মানে হাই টেম্পারেচার। আর একটু আগে আমরা ডিসকাস করলাম টেম্পারেচার যদি হাই হয় CO2 লো, কারণ টেম্পারেচারের সাথে CO2-র ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ। টেম্পারেচার যদি হাই হয় CO2 অবশ্যই লো হবে, অ্যাটমসফিয়ারে CO2-র কনসেন্ট্রেশন। H2 এই সময় কম আছে, কিন্তু H2 এর মেন প্রবলেমটা নয়, H2 এর মেন প্রবলেম হচ্ছে ক্যাম্প সাইকেলের ক্ষেত্রে হয়। এখানে কিন্তু টেম্পারেচারটাই মেন প্রবলেম, মানে CO2 কনসেন্ট্রেশনটাই মেন প্রবলেম। তাহলে এই সময় C4 প্ল্যান্ট এভলিউশন করেছে, এভলিউশন করে ওরা কি করেছে, দুটো এনজাইম ইভলভ করেছে। একটার নাম কি বলছে, পেপসি, মানে পেপ কার্বক্সিলেস। পেপ কার্বক্সিলেস ইভলভ কেন করলো? কারণ পেপ কার্বক্সিলেস হচ্ছে এমন একটা এনজাইম, যে এনজাইমটা খুব অল্প CO2-র কনসেন্ট্রেশনেও CO2-কে ফিক্স করতে পারে। মানে CO2-র কনসেন্ট্রেশন যদি অ্যাটমসফিয়ারে খুব অল্পও হয়, তাও সেই অল্প CO2-র কনসেন্ট্রেশনেই CO2-কে শুধু ফিক্স করবে, O2-কে ফিক্স করবে না, পেপ কার্বক্সিলেস। আরেকটা এনজাইম ইভলভ করেছে যার নাম হচ্ছে PPDK, মানে পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ। এই এনজাইমের রোলটা আমরা C4 সাইকেলের ডিটেলসে গিয়ে পড়বো। এনজাইম হচ্ছে কি, পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ, পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ। তাহলে পেপসি আর পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ কিভাবে করছে ব্যাপারটা আমরা এবার দেখবো। C4 সাইকেলটা কিন্তু C3 সাইকেলের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা জেনে নেব ক্রাঞ্চ অ্যানাটমি সম্পর্কে। ক্রাঞ্চ অ্যানাটমি সম্পর্কে, ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা কি? আমরা যদি কোনো একটা নর্মাল যে কোনো C3 প্ল্যান্ট দেখি, এটা কি, আমি আঁকলাম আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, স্টোমাটা টোমাটা খুব একটা আমি কনসিডার করছি না, একবারেই গেছি। C3 প্ল্যান্ট দেখি, তাহলে C3 প্ল্যান্টের ক্ষেত্রে যে ওদের যে ভাস্কুলার বান্ডেল আছে, ধরো যাক এটা জাইলেম, এটা ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডেল আছে, সেই ভাস্কুলার বান্ডেলের বাইরে কি থাকে, বান্ডেল সিট সেল থাকে, ওদের ক্ষেত্রেও বান্ডেল সিট সেল থাকে। কিন্তু ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে C3 প্ল্যান্টের ক্ষেত্রে যে বান্ডেল সিট সেল থাকে, এটা হচ্ছে BSC, মানে বান্ডেল সিট সেল। কার ক্ষেত্রে বলছি, C3 প্ল্যান্ট, আগের বারেরটা বলছি। কিন্তু ওদের বান্ডেল সিট সেলে মনে রাখতে হবে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তার ফলে ওদের বান্ডেল সিট সেলটা কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। এর ফলে কি হয়, ওদের বান্ডেল সিট সেলটা ফটোসিনথেসিস করতে পারে না। ক্লোরোপ্লাস্ট যেহেতু থাকে না, তাহলে ফটোসিনথেটিক হবে না, মানে নন ফটোসিনথেটিক, ফটোসিনথেসিস করতে পারে না, ক্লোরোপ্লাস্ট যেহেতু থাকে না। এবার এই যে বান্ডেল সিট সেলে, এই যে বান্ডেল সিট সেলটা, তাহলে কি হলো, ক্লোরোপ্লাস্ট থাকে না, ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে বান্ডেল সিট সেলটা হচ্ছে নর্মাল সেল। এবং ওদের ক্ষেত্রে কি দেখা যায়, ওদের যে মেসোফিল সেলটা থাকে, সেই মেসোফিল সেলে দু ধরনের প্যারেনকাইমা দেখা যায়। একটা হচ্ছে একটু লম্বাটে প্যারেনকাইমা, যেটাকে কি বলে, প্যালিসেড প্যারেনকাইমা, আশা করি আমরা জানি। তাহলে এটাকে কি বলে, প্যালিসেড প্যারেনকাইমা। এগুলো অ্যানাটমিতে আমি আবার বলবো। আর গোল গোল যে প্যারেনকাইমা দেখা যায়, সেটাকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে দু ধরনের প্যারেনকাইমা ওদের দেখা যায়, প্যালিসেড এবং স্পঞ্জি। এটা আমি কার ডিসকাস করছি, C3 প্ল্যান্টের, মানে আগের বারেরটা। কিন্তু C4 প্ল্যান্টকে কেন ক্রাঞ্চ অ্যানাটমি বলে, মানে C4 প্ল্যান্টের অ্যারেঞ্জমেন্টটা এবার আমরা দেখব। C4 প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, ওদেরও আপার এপিডার্মিস লোয়ার এপিডার্মিস থাকবে সেমি, কিন্তু এদের কিন্তু প্যারেনকাইমা ডিফারেন্সিয়েট হয় না, মানে প্যালিসেড এবং স্পঞ্জিতে ডিফারেন্সিয়েট হয় না, এদের মোটামুটি সবই স্পঞ্জি প্যারেনকাইমাই থাকে। মানে মেসোফিল সেলটা আর ওরকম ডিফারেন্সিয়েটেড হয় না প্যালিসেড আর স্পঞ্জিতে। ওকে, তাহলে এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল, মানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে। জাইলেম ফ্লোয়েমের পর, জাইলেম ফ্লোয়েমের পর এদের ক্ষেত্রে
এই যে সেলটা থাকে বান্ডেল সিড সেল, সেই সেলটা কি হচ্ছে, অনেক সময় মোর দ্যান ওয়ান লেয়ার থাকতে পারে, এবং এই সেলটা এত মোটা, মানে সেল ওয়ালগুলো খুব মোটা মোটা থাকে, তার ফলে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাহলে বান্ডেল সিড সেলের কিছু ফিচার্স আমরা জেনে রাখতে হবে, এগুলো সবই নোটসেও থাকবে, অবশ্যই থাকবে। তো বান্ডেল সিড সেলের ফিচার্স কি কি একটু এখানে একটু লিখে দিই, যে সেল ওয়াল হচ্ছে থিক, মানে থিক সেল ওয়াল। থিক সেল ওয়ালের ফলে কি হয়, নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। কেন হয় না, আস্তে আস্তে যত ক্লাসটা এগোবে আমরা বুঝতে পারবো। এবং এখানে কিন্তু প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর ক্লোরোপ্লাস্ট, তার ফলে বান্ডেল সিড সেল ফটোসিনথেটিক হয়। এখন একটু ফ্যাক্টগুলো লিখি, আস্তে আস্তে ক্লাসটা এলে যতটা এগোবে জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ারের দিকেই হবে। এবং বান্ডেল সিড সেলের বাইরে কি থাকে, বান্ডেল সিড সেলের বাইরে আমি লাল লাল করে মেসোপিল, রেড কালার দিয়ে মেসোপিল সেল, এবং এগুলো হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জি প্যারেনকাইমা, মানে মেসোপিল, মেসোপিলের মধ্যেই স্পঞ্জি প্যারেনকাইমা যেটাকে বলি থাকে। তাহলে এদের যে বান্ডেল সিড সেল থাকে, এটা হচ্ছে থিক সেল ওয়াল, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সেল ওয়ালটা হচ্ছে থিক, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, ক্লোরোপ্লাস্ট, প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ফটোসিনথেটিক হয়, ফটোসিনথেটিক হয়। এইবার কি ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে আমি আস্তে আস্তে আসছি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে বান্ডেল সিড সেল C3 প্ল্যান্টেও থাকে, C4 প্ল্যান্টেও থাকে, বাট C3 প্ল্যান্টের বান্ডেল সিড সেলগুলো ক্লোরোপ্লাস্ট থাকে না এবং ফটোসিনথেটিক হয় না, বাট C4 প্ল্যান্টের বান্ডেল সিড সেলে ক্লোরোপ্লাস্ট থাকে, ফটোসিনথেটিক থাকে, ফটোসিনথেটিক হয় এবং থিক সেল ওয়াল এবং কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। আর এবার ক্লোরোপ্লাস্টের কী ধরনের ধরন, সেটা ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, আমি আস্তে আস্তে আসছি। আশা করি এই অবধি বোঝা গেল। তিনটে, ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেল। ঠিক আছে, এইবার নেক্সট আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করি, এটাও খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে এই যে C4 প্ল্যান্ট কাদের দেখা যায়। নর্মালি আমরা যদি দেখি অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্মেরই তো দেখা যায়। এই অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দু ধরনের অ্যাঞ্জিওস্পার্ম হয়, একটাকে বলে মোনোকট, একটাকে বলে ডাইকট। মোনোকটের ক্ষেত্রে C3 যেমন দেখা যায়, তেমন C4 দেখা যায়, মানে মোনোকটের C3 হয়, C4ও হয়, এই জায়গাটাই আমাদের ইম্পর্টেন্ট জায়গা, এটা আমি বলতে চাইছি। তাহলে কোন কোন মোনোকটের ক্ষেত্রে C4 প্ল্যান্ট দেখা যায় সেটা আমরা ডিসকাস করি, যেমন সরঘাম, মেইজ, মেইজ, সরঘাম, সাইপেরাস, মেইজ, সরঘাম, সাইপেরাস, তাছাড়া সুগার ক্যান, খুব ইম্পর্টেন্ট, সুগার কেন, মেইজ, সরঘাম, সাইপেরাস, সুগার কেন। ওকে, তাহলে এই প্ল্যান্টগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, C4 সাইকেল দেখা যাচ্ছে। এইবার আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে যার নাম হচ্ছে প্যান্নিকাম। প্যান্নিকামটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই প্যান্নিকামটা হচ্ছে গ্রাস ফ্যামিলি থেকে বিলং করে, গ্রাস মানে ঘাস আর কি, গ্রাস ফ্যামিলি, যেটা হচ্ছে পোয়েসি, POAECEA, পোয়েসি থেকে বিলং করে। এবার এই যে প্যান্নিকামটা পোয়েসি থেকে বিলং করে, বাট পোয়েসি বা গ্রাস ফ্যামিলির অন্যান্য মনোকট রয়েছে, যেমন যেমন হুইট, রাইস, বার্লে। এই যে মনোকটগুলো রয়েছে মনে রাখতে হবে, হুইট, রাইস, বার্লে, এরা হচ্ছে C3 প্ল্যান্ট, এদের C4 দেখা যায় না। হ্যাঁ, এদের এমন রাইস কিন্তু C4 হয়, সেটা জেনেটিক্যালি মডিফাইড C4 প্ল্যান্ট, নট ন্যাচারালি। সুতরাং আমাদের এক্সামে যদি আসে তাহলে বলতে হবে হুইট, রাইস, বার্লে এরা C3 প্ল্যান্ট, যদিও এরা পোয়েসি ফ্যামিলির বিলং করে, বাট প্যান্নিকাম, সুগার ক্যান, সাইপ্রেরাস, মেইজ, সরঘাম, হ্যাঁ, মেইজ, সরঘাম, এরা হচ্ছে সব কি, এরা হচ্ছে সব হচ্ছে C3, C4 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট। ওকে, মানে মনোকটের মধ্যেও ডিফারেন্স, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট হচ্ছে ডাইকট, ডাইকটের মধ্যেও অ্যামারান্থাস, অ্যাট্রিপ্লেক্স, চিনোপোডিয়া, আর ইউফরবিয়া। ইউফরবিয়া হচ্ছে সব দেখা যায়, C3 C4 ক্যাম সব দেখা যায়, এটা এমন একটা প্লান্ট, ইউফরবিয়াতে C3 C4 ক্যাম সব দেখা যায়। যাই হোক, তাই অ্যামারান্থাস, অ্যাট্রিপ্লেক্স, চিনোপোডিয়াম, ইউফরবিয়া, এটা হচ্ছে C4 এর এক্সাম্পল, যেটা হচ্ছে ইন কেস অফ ডাইকট। এই এক্সাম্পলটাও খুব ইম্পর্টেন্ট আমাদের। এইবার আমরা এই যে C4 প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, কোথায় গেল C4, কোথা থেকে শুরু করেছি, হ্যাঁ, C3 C4, এই C4 প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে সেই জায়গাটা ডিসকাস করব। C4 প্ল্যান্টকে, মানে প্ল্যান্টের ক্ষেত্রে, যেহেতু C4 আগে হেডিং করে নিই,
C4 প্ল্যান্টকে মানে C4 সাইকেলকে বলা হচ্ছে হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে। তাহলে আমরা নামগুলো আগে ডিসকাস করে নিই, তারপরে আস্তে আস্তে করছি। তাহলে কি বলে? হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে। নেক্সট, এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস। কোঅপারেটিভ মানে হচ্ছে সেই অনেকটা দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই লাজ। মানে আগেরবার C3 প্ল্যান্টে ফটোসিনথেসিস শুধুমাত্র মেসোফিল সেলরাই করেছিল, বাট C4 প্ল্যান্টে ফটোসিনথেসিস মেসোফিল সেল অ্যাজ ওয়েল অ্যাজ বান্ডেল সিথ সেল করবে। তাহলে এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস, মানে একসাথে সবাই করছে। কে কে করছে? মেসোফিল সেল প্লাস বান্ডেল সিথ সেল। নেক্সট, এক্ষেত্রে এটাকে আমরা বলবো এফিসিয়েন্ট ফটোসিনথেসিস, কারণ C4 প্ল্যান্টের কোনো C2 সাইকেল চলে না, মানে ফটো রেসপিরেশন হয় না, কোনো কার্বন লস হয় না, তার জন্য এটাকে বলে এফিসিয়েন্ট ফটোসিনথেসিস। এফিসিয়েন্ট ফটোসিনথেসিস কারণ কোনো C2 সাইকেল, এইটুকুনি লিখে দিলাম, মানে নো ফটো রেসপিরেশন। C2 সাইকেল ডিটেলসে আমরা নেক্সট দিন ডিসকাস করবো। এফিসিয়েন্ট ফটোসিনথেসিস, এটাকে বলা হচ্ছে স্প্যাচিয়াল ডাবল CO2 ফিক্সেশন। মানে এখানে দুটো স্থানে বা দুটো সাইটে CO2 ফিক্সেশন হয়, তার জন্য এটার নাম হচ্ছে স্পেচিয়াল ডাবল CO2 ফিক্সেশন। এই ব্যাপারটা এবার আমরা ডিটেলসে ডিসকাস করব, কেন এটাকে স্পেচিয়াল ডাবল CO2 ফিক্সেশন বলে। এইবার C4টা খুব ভালো করে বোঝার জন্য আমাদের C4-এ দুই ধরনের CO2 ফিক্সেশন হয়, একটা হচ্ছে মেসোফিল সেলে আর একটা হচ্ছে বান্ডেল সিথ সেলে। দুটো আমরা ডিফারেন্স করে করে পড়বো, সেটা সবচেয়ে বেটার হবে। মেসোফিল সেল বাদিকে, বান্ডেল সিথস। এই জায়গাটাতেও আবার আগের দিনের বেসিক সেল বায়োলজি জায়গাটায় আমাদের এবার কাজে লাগবে। প্রথম পয়েন্ট, মেসোফিল সেলের ক্ষেত্রে আমরা কি ধরনের ক্লোরোপ্লাস্ট দেখবো? আমরা নর্মাল ক্লোরোপ্লাস্ট দেখতে পারবো, নর্মাল ক্লোরোপ্লাস্ট। কিন্তু বান্ডেল সিথ সেলের ক্ষেত্রে আমরা অ্যাবনর্মাল ক্লোরোপ্লাস্ট দেখতে পারবো। অ্যাবনর্মাল ক্লোরোপ্লাস্ট মানে কি? যেখানে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডগুলো অ্যাটাচড হচ্ছে না, তাহলে এটাকে কি বলা হচ্ছে? আগ্রানুলেটেড ক্লোরোপ্লাস্ট। আগ্রানুলেটেড মানে যেখানে থাইলাকয়েড ডু নট অ্যাটাচ উইথ ইচ আদার। এটা খাতায় লিখে নেওয়া যেতে পারে, আমি আর লিখছি না, শর্ট করে লিখছি। মানে থাইলাকয়েডগুলো অ্যাটাচ হচ্ছে না, থাইলাকয়েড ডু নট অ্যাটাচ উইথ ইচ আদার। মেসোফিল সেলের কাছে ক্লোরোপ্লাস্টের যে সাইজ হবে সেটা হচ্ছে স্মল সাইজ, নর্মাল নর্মাল স্মল সাইজ ক্লোরোপ্লাস্ট দেখা যায়। বাট বান্ডেল সিথ সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের যে সাইজ সেটা হচ্ছে লার্জ হবে, লার্জ সাইজ ক্লোরোপ্লাস্ট দেখা যায়। অলরেডি আমরা ডিসকাস করলাম মেসোফিল সেলের ক্ষেত্রে গ্র্যানিউলেটেড ক্লোরোপ্লাস্ট দেখা যায়, আর বান্ডেল সিথ সেলের ক্ষেত্রে আগ্রানুলেটেড ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আমরা জানি কোথায় রেড অ্যালগি আর বান্ডেল সিথ সেলে আগ্রানুলেটেড ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এটা অনেকবার এক্সামগুলোতে বিভিন্ন এক্সামে আসে। ওকে, যেহেতু গ্র্যানিউলেটেড ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তাহলে আমরা এবার মেসোফিলটা বাদিকে করতে থাকি। যেহেতু গ্র্যানিউলেটেড ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তার মানে কি? তার মানে অ্যাপ্রেসড মেমব্রেন প্রেজেন্ট আছে। অ্যাপ্রেসড মেমব্রেন কি? তাহলে ওই ক্লাসটা একটু দেখতে হবে। অ্যাপ্রেসড মেমব্রেন মানে এটাকে আমরা গ্রানাল গ্রানাল ল্যামেলাও বলতে পারি, গ্রানাম ল্যামেলা। অ্যাপ্রেসড মেমব্রেন প্রেজেন্ট আছে। যেহেতু অ্যাপ্রেসড মেমব্রেন প্রেজেন্ট আছে, আমরা ডিসকাস করেছিলাম আগের দিন, এই অ্যাপ্রেসড মেমব্রেনে কী থাকে? PS2 থাকে, PS1 থাকে এবং সাইটোক্রোম B6F কমপ্লেক্স থাকে। তার মানে PS2 প্রেজেন্ট থাকবে, PS2 প্রেজেন্ট থাকবে মেসোফিল সেলে। যেহেতু PS2 প্রেজেন্ট আছে, তাহলে O2 ইভলভড হবে, কারণ PS2-র সঙ্গে O2টা রয়েছে, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স রয়েছে। আর যেহেতু O2 ইভলভড হচ্ছে, তাহলে এখানে CO2 ফিক্স কে করবে? রুবিস্কো করতে পারবে? পারবে না। CO2 ফিক্সড বাই বাই পেপকেস, মানে পেপকেস এখানে CO2 ফিক্স করবে, পেপকেস CO2 ফিক্স করবে। যেহেতু পেপকেস এখানে CO2 ফিক্স করছে, পেপকেস কোন ধরনের CO2 ফিক্স করবে? দু ধরনের CO2 হয়, একটা হচ্ছে অ্যাটমসফেরিক CO2, একটা মেটাবলিক CO2। তাহলে এখানে পেপকেস অ্যাটমসফেরিক CO2, মানে মেসোফিল তো বাইরের দিকে আছে, তাহলে বাইরের দিকে কি আছে? অ্যাটমসফেরিক CO2 আছে, তাহলে অ্যাটমসফেরিক CO2 ফিক্স করবে। CO2 অ্যাকসেপ্টারকে এখানে পেপ হচ্ছে CO2 অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে, পেপ CO2 অ্যাকসেপ্টার মলিকুল হিসেবে কাজ করবে। নেক্সট, পেপকেস তো বললাম। তাহলে রুবিস্কো এখানে অ্যাবসেন্ট থাকবে, এটা আমরা লিখে নিই, রুবিস্কো অ্যাবসেন্ট। আর মনে রাখতে হবে এখানে কোনো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয় না, নো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, নো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন।
তাহলে নেক্সট আমরা দেখি যে তাহলে একই রকমভাবে বান্ডেল সিট সেলে কী হবে, অ্যাপ্রেসড মেমব্রেন কি অ্যাবসেন্ট থাকবে, PS2 অ্যাপ্রেসড মেমব্রেন যদি অ্যাবসেন্ট থাকে PS2 থাকবে না, শুধু PS1 ইনভলভ থাকবে। আর শুধু যদি PS1 ইনভলভ থাকে তাহলে শুধু সাইক্লিক ফটোফসফোরিলেশন হবে। তাহলে সাইক্লিক ফটোফসফোরিলেশন হলে O2 ইভলভ হবে না, O2 ইভলভ হবে না, কারণ সেখানে শুধু এটিপি তৈরি হয়, NADPH+H+ তৈরি হয় না। CO2 এখানে কে ফিক্স করবে, রুবিস্কো। বান্ডেল সিট সেলে CO2 ফিক্স করছে কে, রুবিস্কো। কোন ধরনের CO2 ফিক্স করবে, মেটাবলিক CO2, কারণ বান্ডেল সিট সেলে কি হয়, মেটাবলিক CO2 কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করা হয়। আমি যদি একটু ডায়াগ্রামে নিয়ে যাই, এইখানে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন। কি নাম, অ্যাকুয়াপোরিন। এইখানে অ্যাকুয়াপোরিন, এই অ্যাকুয়াপোরিন কি করে, অ্যাকুয়াপোরিন কি করে, CO2টাকে পাম্প করে, CO2 পাম্প করে সব CO2গুলোকে কোথায়, এই বান্ডেল সিট সেলে সব CO2গুলোকে এই বান্ডেল সিট সেলে জমা করে, মানে CO2র কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে। কারণ বান্ডেল সিট সেলে রুবিস্কো যেহেতু CO2কে ফিক্স করছে, তাহলে কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করলে তবেই তো রুবিস্কো এখানে কি করতে পারবে, CO2টাকে ফিক্স করতে পারবে। আদারওয়াইজ রুবিস্কো তো অল্প CO2র কনসেন্ট্রেশন ফিক্স করতে পারে না। তাহলে এই জায়গাটা বুঝতে হবে, CO2 মেটাবলিক CO2 ফিক্স করছে। ওকে, পেপ এখানে তাহলে কে CO2 অ্যাকসেপ্টার হবে, আগের বার হচ্ছে পেপ CO2 অ্যাকসেপ্টার, এখানে নর্মালি আমরা জানি যে CO2 অ্যাকসেপ্টার মানে RUBP CO2 অ্যাকসেপ্টার হবে। রুবিস্কো এখানে কি থাকবে, এখানে রুবিস্কো তো প্রেজেন্ট থাকবে। আর এইখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এইখানেই হবে। ওকে, তাহলে খাতায় এই জিনিসটা করতে হবে, মেসোফিল সেল আর বান্ডেল সিট সেলের বেসিক ডিফারেন্সটা কি, এই জিনিসটা করলেই তবেই কিন্তু আমাদের বাকি জায়গাগুলো কমপ্লিট হবে। ওকে, একটুখানি ঠিক আছে, রেকর্ড চলছে। এই জিনিসটা আস্তে আস্তে খাতায় করলেই জিনিসটা মানে একটু নিজের মনের মধ্যে ভেবে নিয়ে ক্লিয়ার হবে। এইবার আমি ডিরেক্ট C4 সাইকেলে আসছি। ওকে, C4 সাইকেল করলে তারপরে তার একটুখানি ডিকার্বক্সিলেশনের সাইডগুলো করবো, তাহলে এই ক্লাসটা কমপ্লিট হবে। 22টা 2 বাজে, মানে 10টা 2 10:30 অবধি চলবে ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা দু ধরনের সেল দেখতে পাচ্ছি, একটাকে বলছি মেসোফিল সেল আর একটাকে বলছি বান্ডেল সিট সেল। এই মেসোফিল সেল আর বান্ডেল সিট সেল যেটা দেখা যাচ্ছে সেটা আবার প্লাজমোডেসমাটার মাধ্যমে কানেক্টেড থাকে, প্লাজমোডেসমাটার মাধ্যমে কানেক্টেড থাকে। তাহলে প্রথমে কি দেখ, প্রথমে অ্যাটমসফেরিক যে CO2 অ্যাটমসফেরিক CO2 কনসেন্ট্রেশন কিন্তু লো, অ্যাটমসফেরিক CO2 কনসেন্ট্রেশন লো। এই অ্যাটমসফেরিক CO2 কোথায় এলো, এই সেলটার নাম হচ্ছে মেসোফিল সেল। কোন মেসোফিল, মেনলি স্পঞ্জি মেসোফিল। তাহলে কোথায় এলো, ভেতরে এলো। এলে ও কি হয়, সেলের মধ্যে তো জল আছে, তাহলে HCO3- মানে বাইকার্বনেট আয়নে কনভার্ট হয়ে যায়। বাইকার্বনেট আয়ন আমরা এখানে ডিসকাস করেছি যে মেসোফিল সেলে কে খুব লো কনসেন্ট্রেশনের তো CO2, তাই না, তার জন্য পেপ হচ্ছে CO2 অ্যাকসেপ্টার। তাহলে পেপ যখন CO2 অ্যাকসেপ্ট করলো, ফার্স্ট লেভেল কম্পাউন্ডটা কী করবে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, যেটা একটা 4 কার্বনের অ্যাসিড, 4 কার্বনের অর্গানিক অ্যাসিড, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এর প্রথমে কি হবে, রিডাকশান হবে। এই রিডাকশানটা করবে কে, রিডাকশানটা করবে হচ্ছে NADPH+H+, কারণ এখানে NADPH+H+ থেকে NADP+ তৈরি হবে, মানে NADPH+H+এর অক্সিডেশন হলো, আর অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের রিডাকশান হবে। এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ রিডাকশান হতে পারে সেখানে ম্যালিক অ্যাসিড তৈরি হতে পারে, অথবা এখানে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হতে পারে। এইগুলোই কোশ্চেনটা মেনলি আসবে, মেনলি 11-12 লেভেলে। ম্যালিক অ্যাসিড তৈরি হতে পারে অথবা অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হতে পারে। তাহলে ট্রান্সপোর্টেড ফর্ম থ্রু প্লাজমোডেসমাটা ম্যালিক অ্যাসিডও হয়, অ্যাসপার্টিক অ্যাসিডও হয়, ম্যালিক অ্যাসিডও হয়, অ্যাসপার্টিক অ্যাসিড হয়। যদি ম্যালিক অ্যাসিড হয় তাহলে আচ্ছা আমরা দেখবো ডিকার্বক্সিলেশন সাইটটা ডিফারেন্ট হয়ে যায়, অ্যাসপার্টিক অ্যাসিড হলে ডিকার্বক্সিলেশন সাইটটাও ডিফারেন্ট হবে। তাহলে ম্যালিক অ্যাসিড হোক কিংবা অ্যাসপার্টিক অ্যাসিড হোক, দুটোই তো C4 অ্যাসিড দিয়ে তারা প্লাজমোডেসমাটার মাধ্যমে কোথায় চলে এলো, বান্ডেল সিট সেলে, কারণ এইটা হচ্ছে আমার বান্ডেল সিট সেল। আর এই যে জাংশন কানেকশনগুলো কি, প্লাজমোডেসমাটা চলে এলো। এইবার যখন তারা প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডেল সিট সেলে চলে এলো, এই C4 অ্যাসিডগুলোর কি হবে, ডিকার্বক্সিলেশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডেশন হবে, মানে লস অফ ইলেকট্রন হবে, অক্সিডেশনও হবে আবার ডিকার্বক্সিলেশনও হবে। তাহলে এদের যদি প্রথমে ডিকার্বক্সিলেশন মানে কি, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে
CO2 বেরিয়ে যাওয়া, CO2 বেরিয়ে গেল এবং অক্সিডেশনও হবে। তাহলে অক্সিডেশন যদি এদের হয়, কাউকে তো একটা রিডিউসড হতে হবে। তাহলে রিডিউসড কে হয় NADP প্লাস থেকে NADPH প্লাস H প্লাস, NADP প্লাস হচ্ছে রিডিউসড হলো। তাহলে এরা অক্সিডেশন হলো, অক্সিডেশন হয়ে তৈরি করে কি? অক্সিডেশন হয়ে তৈরি করে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হচ্ছে একটা C3 অ্যাসিড, মানে 3 কার্বনের অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড আবার এই যে প্লাজমোডেজমাটা দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। দেখা যাচ্ছে পাইরুভিক অ্যাসিড আবার এই প্লাজমোডেজমাটা দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। ট্রান্সপোর্টে কোথায় যাবে? পাইরুভিক অ্যাসিড মেসোফিল সেলে যাবে। মেসোফিল সেলে গিয়ে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কি? এই পেপ, পেপের রিজেনারেশন হবে। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? পেপ তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড থেকে পেপ তৈরি হবে। এই যে পেপ যে তৈরি হচ্ছে, কোন এনজাইমের দ্বারা তৈরি হচ্ছে? এই PPDK, পাইরুভিক ফসফেট ডাইকাইনেজ কি PPDK দিয়ে তৈরি হচ্ছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে PPDK দিয়ে তৈরি হচ্ছে, এইখানে দুটো এটিপি এক্সপেন্ড হয়, দুটো এটিপি। হ্যাঁ, এইটা আমাদের প্রয়োজন, পরবর্তীকালে প্রয়োজন। তাহলে পেপ কি হচ্ছে? এখানে আবার পেপ এখানে চলে এলো, মানে পেপের রিজেনারেশন হচ্ছে। রিজেনারেশন অফ পেপ কে করছে? PPDK, PPDK, PPDK পেপের রিজেনারেশন করছে। তাহলে আমরা এটা প্রথমে বেসিকটা পড়লাম। কি কি বললাম আমি একবার বলে দিই। অ্যাটমসফেরিক CO2, সেটার ভেতরে যখন ঢোকে HCO3 মাইনাসে কনভার্ট হয়ে যায়। পেপ CO2 অ্যাকসেপ্টার, কারণ মেসোফিল সেলে আমরা জানি কে এখানে কে কাজ করবে? পেপকেস কাজ করবে। ফার্স্ট লেভেল কম্পাউন্ডটা কি হবে? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এখানে কে কাজ করছে? পেপকেস। এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে পেপকেস। ফার্স্ট লেভেল কম্পাউন্ড অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড, সেটা কি হচ্ছে? ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে কি হচ্ছে? ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে রিডিউসড হচ্ছে, কারণ NADPH প্লাস H প্লাস এরা অক্সিডাইজড হচ্ছে। তাহলে ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, যে কোনো, মানে একটা C4 অ্যাসিড তৈরি হলো, কমনলি বলছি C4 অ্যাসিড তৈরি হলো, সেটা চলে যাবে কোথায়? চলে গেল বান্ডেল সিড সেলে। বান্ডেল সিড সেলে C4 অ্যাসিডের কি হবে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে। এই স্টেপটা আমি লিখে দিই, এটাকে বলে OD। OD মানে হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তাহলে একদিকে যেমন CO2 তৈরি হলো, তেমন একদিকে কি হবে? অক্সিডেশন হবে। তাহলে রিডাকশন কি হবে? NADP প্লাস রিডাকশন হবে, দিয়ে তৈরি হলো কি? পাইরুভিক অ্যাসিড, C3 সাইকেলের C3 একটা মলিকুল, মানে 3 কার্বনের একটা মলিকুল। সেই পাইরুভিক অ্যাসিডই ট্রান্সপোর্ট হবে এবং PPDK দ্বারা পাইরুভিক অ্যাসিড কী হবে? পেপে রিজেনারেট হবে, তার জন্য দুটো ATP লাগবে। এটা হচ্ছে কমন বা ওভারঅল পাথওয়েটা। এই যে CO2 যেটা এখানে বাইরে মানে বেরোলো, রিলিজ হলো, এই CO2টা এখানে C3 সাইকেলের মাধ্যমে কী হবে? ফিক্সড হবে। C3 সাইকেলের মাধ্যমে CO2টা ফিক্সড হবে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে C4 সাইকেল কিছুই না, C3 সাইকেলই, বাট উইথ ফিউ অ্যাডিশনাল স্টেপস। মানে C3 সাইকেলের সঙ্গে কিছু অ্যাডিশনাল স্টেপস জুড়েই কিন্তু C4 সাইকেল তৈরি হচ্ছে, C4 সাইকেল তৈরি হচ্ছে। এইবার আমি জাস্ট কোশ্চেনের জন্য আমরা এখানে ডিসকাস করে নিই, জাস্ট কোশ্চেন পারপাসে, যে এইখানে বললাম যে ম্যালিক অ্যাসিডও তৈরি হতে পারে, আবার অ্যাসপারেটও তৈরি হতে পারে। এখানেই আমি লিখে দিই, যদি ম্যালিক অ্যাসিড তৈরি হয় তাহলে ডিকার্বক্সিলেশন হচ্ছে ক্লোরোপ্লাস্টে হবে। এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন স্টেপটা, এর সাইডটা কোশ্চেন আসে, আমি আলাদা করে চার্ট করে দিচ্ছি, এখানে জাস্ট একটু লিখে রাখি। যদি ম্যালিক অ্যাসিড হয় তাহলে ক্লোরোপ্লাস্টে হবে, আর যদি অ্যাসপার্টিক অ্যাসিড হয় তাহলে সাইটোসল অথবা মাইটোকন্ড্রিয়াতে হবে। C অথবা M লিখলাম, পরে আমি চার্টে ডিটেলসে লিখছি, সাইটোসল অথবা মাইটোকন্ড্রিয়া হবে। শুধু তাই না, এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বললাম, এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের কোনো এনজাইমের নাম তো আমি এখনও বলিনি। এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের এনজাইম কী হবে সেটার উপরও ডিপেন্ড করে, মানে সেটার উপরে কিন্তু কোশ্চেনগুলো ডিপেন্ড করে। তো আমরা একটা চার্ট বানাই, যেখানে একদিকে যেমন করব হচ্ছে কোন 4 কার্বনের কম্পাউন্ডটা তৈরি হবে, ওয়েদার ইট ইজ ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড। যে 4 কার্বনের কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তারপরে সেই 4 কার্বনের কম্পাউন্ডটা যখন বান্ডেল সিড সেলে যাচ্ছে, তখন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যখন হচ্ছে, তার সাইট কোথায়? সেটা কি ক্লোরোপ্লাস্ট, নাকি সাইটোসল, নাকি মাইটোকন্ড্রিয়া? এবং তার সাথে সাথে এটার একটা চার্ট বানায় যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যে করছে, কোন এনজাইমটা করছে, কারণ 3টে এনজাইম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনটা করে। তাহলে এইটা অ্যাকচুয়ালি অতটা সহজ না, অনেকটা কমপ্লেক্স। তো আমরা চার্টের মাধ্যমে জিনিসটাকে সিম্পলিফাই করে নিই, আদারওয়াইজ খুব মুশকিল হবে। একটা চার্ট বানায়, সেটা হচ্ছে বাদিকে লিখে হচ্ছে ডিকার্বক্সিলেশন এনজাইম, মানে CO2 যে বেরিয়ে যাচ্ছে, তো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, তার মধ্যে ডিকার্বক্সিলেশন যে স্টেপটা, সেই স্টেপটা কোন এনজাইম দ্বারা ক্যারি আউট হচ্ছে। এই ডিকার্বক্সিলেশন এনজাইম, এখানে 3টে এনজাইম আছে, একটা হচ্ছে NADP,
ম্যালিক এনজাইম, একটা হচ্ছে এনএডি ম্যালিক এনজাইম, এ বি সি, আর এটা হচ্ছে পেপসিকে, পেপসিকে কার্বক্সিলেজ কাইনেজের ফুল ফর্মটা পেপ কার্বক্সিলেজ কাইনেজ, কার্বক্সিলেজ কাইনেজ তাই হবে পেপসিকে। তো এটা ডিকার্বক্সিলেশন এনজাইম। এইবার আমরা ডিসকাস করি যে ডিকার্বক্সিলেশনের সাইটগুলো কী কী। সাইট, তো এনএডিপি ম্যালিক এনজাইম যদি হয় তাহলে তার সাইট হবে কি ক্লোরোপ্লাস্ট, এনএডি ম্যালিক এনজাইম যদি হয় তাহলে তার সাইট হবে কি এনএডি ম্যালিক এনজাইম হলে তার সাইট হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুটোই মেনলি ইম্পর্টেন্ট, বাকি পেপসিকেটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না সেটা আমি বলে দিচ্ছি, সাইটোসল অথবা মাইটোকন্ড্রিয়া, বাট এটা কেন ইম্পর্টেন্ট না সেটা আমি বলে দিচ্ছি। তো ডিকার্বক্সিলেশনের সাইট দেখলাম, এবার আমরা দেখব যে মেসোফিল সেলে যে C4 অ্যাসিডটা তৈরি হয়, মেসোফিল সেলে যে C4 অ্যাসিডটা তৈরি হয় সেটার নাম কি। মেসোফিল সেলে C4 অ্যাসিড, তাহলে ম্যালেট হলে আমরা কি বললাম, এইটা ইম্পর্টেন্ট, ম্যালেট হলে তার অ্যান্সারটা হবে ক্লোরোপ্লাস্ট, মানে তার যদি ম্যালেট হয় তার ডিকার্বক্সিলেশন সাইট হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যদি এখানে অ্যাসপার্টিক অ্যাসিড হয়, অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেটও বলে, অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড যেটাই হোক না কেন তার হয় তাহলে মাইটোকন্ড্রিয়া, তাহলে তার মাইটোকন্ড্রিয়া হবে। আর এদের ক্ষেত্রে এই পেপসিক এটা খুব কমপ্লেক্স, এখানে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হতে পারে, আবার এখানে ম্যালেট তৈরি হতে পারে। তার সাইটও এইটা দেবে না, কারণ এইটা অনেকটা কমপ্লেক্স, মানে আমি হয়তো বোঝাতে পারছি না। সেটা হচ্ছে এখানে সব কটা প্রথমে এই পেপসিকে প্রথমে ভাবা হতো যে শুধুমাত্র অ্যাসপার্টিক অ্যাসিড বা ম্যালেট তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এখানে সব কটা সাইকেলই তৈরি হয়, মানে জিনিসটা অনেকটা কমপ্লেক্স হয়ে গেছে। তার ফলে এখানে ওটা এক্সামে কোনো দিনই আসে না, কোনো এক্সামেই দেবে না। এই দুটো কিন্তু দিয়েছে এক্সামে, এই দুটো। কি বলতে চাইছি যে C4 যেটা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে কী হবে, ম্যালেট হবে না অ্যাসপার্টিক অ্যাসিড হবে, এই যে আমি এখানে লিখেও দিয়েছি। অক্সালো অ্যাসিড থেকে কী হবে, ম্যালিক অ্যাসিড হবে না অ্যাসপার্টেট হবে। যদি ম্যালিক অ্যাসিড হয় তার ডিকার্বক্সিলেশন সাইট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যদি অ্যাসপার্টিক অ্যাসিড হয় তার ডিকার্বক্সিলেশন সাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুটো জানলেই হবে, এই দুটো। ম্যালেট হলে ক্লোরোপ্লাস্ট, অ্যাসপার্টিক অ্যাসিড হলে মাইটোকন্ড্রিয়া। এইটা জানতে হবে না, পেপসিকে যে এনজাইমটা কাজে লাগে সেটা জানলেই হবে, এবং তো সেখানে সাইটোসল মাইটোকন্ড্রিয়া তার ডিকার্বক্সিলেশন সাইট এটা জানলেই হবে। বাট এইটা আসবে না, অ্যাসপার্টিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এটা আসবে না, এটা দেবে না, ওপরে দুটোই দেবে। তাহলে আমরা একটা চার্টের মাধ্যমে দেখলাম কিভাবে হচ্ছে। এইবার কেন C4 সাইকেলের কি হচ্ছে, আরও অ্যাডিশনাল এনজাইম লাগছে, যেমন পেপকেজ লাগছে, NADP ম্যালেট ডিহাইড্রোজিনেজ লাগছে, এছাড়া আমরা কি দেখছি, এছাড়া আমরা দেখছি PPDK লাগছে, PPDK। এই এনজাইমগুলো এইবার আমরা যখন C3 নেক্সট দিন C3 আর C4 এর একটা কম্প্যারিজন করব, কোথায় গেল, এখানে করি, C3 আর C4 এর একটা কম্প্যারিজন করব। C3 সাইকেলের অপটিমাম টেম্পারেচার কত, এই 30°C, মানে 25 to 30°C। আর C4 সাইকেলের অপটিমাম টেম্পারেচার কত, 40°C কাছাকাছি। এটা কেন হয়, এটা এনসিটিতে আছে, এটা এইটুকুনি লেখা আছে যে অপটিমাম টেম্পারেচার, কিন্তু তার কারণটা লেখা নেই। কারণ কিন্তু আমরা আজকে ডিসকাস করলাম না PPDK, পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ, যেটা হচ্ছে দুটো ATP মলিকুলের সাহায্যে পেপের রিজেনারেশন করে। কোথায় ডিসকাস করলাম, এই যে ডিসকাস করলাম PPDK কী করে, পেপের রিজেনারেশন করে দুটো ATP মলিকুলের সাহায্যে। এই PPDK অ্যাকচুয়ালি 37°C অ্যাক্টিভেট হয়, মানে PPDK অ্যাক্টিভেশন হচ্ছে হায়ার এনার্জিতে হয়, তার জন্যই C4 সাইকেল আরও 40°C অ্যাক্টিভেট হয়, মানে 40°C অপটিমাম টেম্পারেচার। এছাড়া C4 সাইকেল মোর এনজাইমেটিক, মানে অনেক বেশি এনজাইম লাগছে। যত এনজাইম লাগবে আমরা কি জানি, এনজাইমের অপটিমাম টেম্পারেচার কত, 37°C। তাহলে 37°C অপটিমাম টেম্পারেচার, তাই জন্য কি হচ্ছে PPDK বা C4 সাইকেলটাও মানে একটু বেশি তার অপটিমাম টেম্পারেচার 40°C, বাট C3 সাইকেলে এনজাইম লেস থাকে, তার জন্য C3 সাইকেলে অপটিমাম টেম্পারেচার হচ্ছে 30°C। তাহলে আমরা এখানে আজকে কি করলাম, এই যে C4 সাইকেলটা বোঝার চেষ্টা করলাম। এইটা যদি কেউ বাড়িতে ভালো করে পড়ে, মেসোফিল সেল বান্ডেল সেলের কোথায় কি থাকে, ডিরেক্ট এখানে কোশ্চেনগুলো তৈরি হয়, এবং তাহলে জিনিসটা বোঝা যাবে যে কেন হচ্ছে।
মেন প্রবলেম হচ্ছে CO2 কনসেন্ট্রেশন। তার জন্য কি করছে, মেসোফিল সেলে অল্প CO2 কনসেন্ট্রেশন আছে, ওটাকে ফিক্স করছে পেপকেস। আর বান্ডেল সিড সেলে CO2 কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, তাহলে ওটাকে ফিক্স করছে, বেশি নেই মানে আর্টিফিশিয়ালি বেশি করা হচ্ছে, লাস্টে রুবিস্কো ফিক্স করছে। তাও ওখানে O2 ইভলভ করছে না আনগ্রানুলেটেড ক্লোরোপ্লাস্ট থেকে। ওখানে যদি O2 ইভলভ করতো তাহলে রুবিস্কো তখন আবার অক্সিজেনের অ্যাক্টিভিটি শো করে দিত। তাহলে এইবার অনেক সময় আমাদের এখানে একটা কোশ্চেন আসে যে C4 সাইকেলে তাহলে কতগুলো এটিপি কতগুলো NADPH দরকার। তাহলে মনে রাখতে হবে C3 সাইকেলে কতগুলো হলো, C3 সাইকেলে 18টা এটিপি 12টা NADPH, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল কতগুলো লাগছে, 2টো এটিপি, মানে এখানে অ্যাডিশনাল 12টা এটিপি, দুটো তো হয় না কারণ 6বার চলে যেহেতু 6বার, তাহলে 12টা এটিপি মানে 30টা এটিপি। C4 সাইকেলের হিসেবটা বলছি, 30টা এটিপি আর হচ্ছে 12টা 12টা NADPH প্লাস H প্লাস, এটা C4 সাইকেলের হিসাব। 30টা এটিপি 12টা NADPH প্লাস H প্লাস, এটা হচ্ছে C4 সাইকেলের হিসেবটা। এইবার আমরা ডিসকাস করলাম জিনিসটাকে, আমি একটু সাম আপ করে দিই। এই যে আমি এখানে একটু লিখে লিখে করার চেষ্টা করছি, তাতে হয়তো একটু টাইম লেগে যাচ্ছে বা জিনিসটা একটু মুশকিলও হয় অনেক সময়, পুরো জিনিসটাকে মনে রাখাটাও অনেক সময় চাপ হয়। বাট কি হয়, এই C3 C4 জিনিসটাকে আমাদের অবশ্যই একটু পুরো জিনিসটাকে ভালো করে বুঝে নিতে হবে যে কখন C3 সাইকেল ইভলভড হলো, কখন C4 সাইকেল কোন কন্ডিশন ইভলভড হলো, গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়, আনগ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়। এই যে যেহেতু C4 সাইকেলে একবার গ্র্যানুলেটেড একবার আনগ্র্যানুলেটেড, মানে মেসোফিল সেলে গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট আর বান্ডেল সিড সেলে আনগ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট যেহেতু দেখা যাচ্ছে, তার জন্য এটাকে বলে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট। ডাইমরফিক মানে দুটো মরফোলজি আছে ক্লোরোপ্লাস্টের, একটা গ্র্যানুলেটেড একটা আনগ্র্যানুলেটেড। এই ব্যাপারটা লিখে নেওয়া যেতে পারে, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট। ওকে, এছাড়া হ্যাঁ, এই ব্যাপারটা বুঝতে হবে। এইবার C2 সাইকেলটা কি, C2 সাইকেল হচ্ছে ফটো রেসপিরেশন। যখন CO2 C3 প্লান্টগুলো যখন গরমকালে দুপুরবেলা রুবিস্কো অক্সিজেনেজ অ্যাক্টিভিটি শো করে, তখন হচ্ছে C2 সাইকেল। সেটা তিনটে কম্পার্টমেন্টে দেখা যায়, CPM ক্লোরোপ্লাস্ট পারাক্সিস অফ মাইটোকন্ড্রিয়া, কোথায় গ্লাইসিন সেরিন কোথায় তৈরি হচ্ছে, কোন এনজাইমগুলো লাগছে, সেগুলো আমরা ডিসকাস করব। আর লাস্টে ক্যাম সাইকেল, মানে রাত্রেবেলা যদি এই C4 সাইকেলটা চলে তখন সেটা হয়ে যায় ক্যাম সাইকেল, সেখানে মেনলি ওয়াটারের প্রবলেম হয়। এই অবধি হলো। এরপর আমাদের ফটোসিনথেসিসের ফ্যাক্টরসগুলো নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা প্রথমে ব্ল্যাকম্যান ল অফ লিমিটিং ফ্যাক্টর ডিসকাস করে ফটোসিনথেসিসের মেন লিমিটিং ফ্যাক্টর হচ্ছে CO2 হচ্ছে মেন লিমিটিং ফ্যাক্টর। কেন CO2 মেন লিমিটিং ফ্যাক্টর? CO2 স্যাচুরেশন পয়েন্ট কার কম কার বেশি, মানে কার CO2-র স্যাচুরেশন কম আছে কার বেশি আছে, বা কার বেশি দরকার CO2টা, সেটা ডিসকাস করব। তো কীভাবে গ্রিন হাউসে কীভাবে গ্যাস না গ্রিন হাউসে কীভাবে টমাটো বেল পেপার এই সমস্ত প্লান্টগুলো গ্রিন হাউসে কেন করা হয় সেই ব্যাপারটা ডিসকাস করবো। কীভাবে গ্রিন হাউসে CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ করে তার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা হয় সেটা ডিসকাস করবো, বা কেন করা হচ্ছে এটা ডিসকাস করবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা C2 সাইকেল, ক্যাম সাইকেল এবং ফ্যাক্টরসগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে জিনিসটা কমপ্লিট হলো। থ্রু আউট যদি ফটোসিনথেসিসে আমি একটু সাম আপ করে দিই 3-4 মিনিটে, তাহলে সেক্ষেত্রে আমরা ফটোসিনথেসিসে অ্যাকচুয়ালি কী কী পড়তে হয়। প্রথমে ফটোসিনথেসিসে আমাদের, এটা আবার কি হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এখানে 9:52 10:02, হ্যাঁ স্যার, ওকে স্যার, আচ্ছা দেখতে পাইনি ম্যাম, সরি। হুম 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 হুম। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা শুধুমাত্র ইয়েতে ক্লাস করব, শুধুমাত্র প্রাইভেট গ্রুপে, তখন অত জয়েন হবে না, অল্প অল্প থাকবে, সেক্ষেত্রে ইয়ে করব। তখন আমি বলতে পারবো, ডিসকাস করবো। আচ্ছা, ফটোসিনথেসিসে কী কী পড়তে হয় বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে কি, ফটোসিনথেসিসে ফার্স্ট হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, যেটা আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম, যে অক্সিডেশন কার হচ্ছে, রিডাকশন কার হচ্ছে, সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কেন এটা এন্ডোথার্মিক রিয়াকশন সেই ব্যাপারটা জানাটা ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যেটা ডিসকাস করতে হয় সেটা হচ্ছে ফটোসিনথেসিসের ক্ষেত্রে ডিসকভারিগুলো, যেটা হয়তো আমি ডিসকভারিগুলো ডিসকাস করা হয়নি। বিশেষ করে শুধুমাত্র যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি ডিসকাস করেছি, যে হিল রিয়াকশন কি, বা হিল বিকারক, যেটা কি মানে বাংলায় বলে হিল রিয়েজেন্ট। হিল রিয়েজেন্ট কি, সেটা হিল রিয়েজেন্টটা ডিসকাস করেছি। DCIP হিল রিয়েজেন্ট, সেটা কেন কালার চেঞ্জ করে সেগুলো ডিসকাস করছি। মানে স্টেলারিয়া প্ল্যান্টে যেটা করেছিল, CO2 ডেফিশিয়েন্ট এনভায়রনমেন্টে O2 ইভলভ হলো, তাহলে সেখান থেকে বললো যে O2টা H2O থেকেই আসে, নট ফ্রম CO2। যেটা হিল রিয়েজেন্ট, সেটা ফেরিক সায়ানাইড হিল রিয়েজেন্ট, সেগুলো ডিসকাস করেছি। তো ওখানে ডিসকভারিগুলো ফ্রম একদম সেই 1770-র ক্যান্ডেল জার এক্সপেরিমেন্ট থেকে শুরু করে একদম সিভিনিল, তারপরে তাদের প্রত্যেকের এক্সপেরিমেন্টগুলো এক লাইন করে আমাদের জানতে হবে। মানে এক্সপেরিমেন্টগুলো একদম ক্লাস 11-12 বইতেও আছে, এনসিইআরটিতে, ওই অবধি আর কি, খুব একটা কঠিন নয় সেই ব্যাপারটাই। এক্সপেরিমেন্টের পার্টটা যখন কমপ্লিট হয়ে গেল, এবার বেসিক সেল বায়োলজিটা, মানে ক্লোরোপ্লাস্টের বেসিক সেল বায়োলজিটা বুঝতে হবে। গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট, আগ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট, মানে গ্রানাল ল্যামেলা, স্টোমাল ল্যামেলা, এই ব্যাপারগুলো মানে কি। এছাড়া ক্লোরোপ্লাস্টটা কীভাবে থাইলাকয়েড থেকে কীভাবে ইনফোল্ডিং হয়ে
সরি ইনার মেমব্রেন থেকে কী করে ইনফোল্ডিং ও থাইলাকয়েড এলো, কেন ক্লোরোপ্লাস্টটা সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস কনসিডার করছি, আউটার মেমব্রেনটা কোথা থেকে এলো, ইনার মেমব্রেনটা কোথা থেকে এলো, তারপরে পিগমেন্ট সম্পর্কে আমাদের ডিসকাস করতে হবে, পিগমেন্টগুলোর মধ্যে ক্লোরোফিল এ বি, অ্যাক্সেসরি পিগমেন্ট। এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করিনি, সেটা হচ্ছে একটা হয় নন ফটোকেমিক্যাল কোয়েঞ্জিং, মানে যখন প্রচণ্ড টেম্পারেচার থাকে তখন কি হয়, ক্লোরোফিল এ তো থাকেই, তার সাথে সাথে অ্যাক্সেসরি পিগমেন্টগুলো থাকে, তো ওখান থেকে কি হয় একটা নন ফটোকেমিক্যাল কোয়েঞ্জিং হয়, মানে ভোলাজান্তিন, অ্যান্থাজান্তিন, জিয়াজান্তিন এই নাম কনভার্ট হয়ে যায়, যাতে কি হয় ওই ক্লোরোফিল এর যাতে ফটো অক্সিডেশন না হয়। হ্যাঁ, তার জন্য একটা সাইকেল চলে যেটাকে বলে নন ফটোকেমিক্যাল কোয়েঞ্জিং। তো সেই কোয়েঞ্জিং ওইটুকুনি পার্ট ডিসকাস করলে আমাদের হবে, কারণ দুটো এনজাইম আছে, জিয়াজান্থিন ইপক্সিডেস অ্যান্ড ভোলাজান্থিন ইপক্সিডেস বলে। তো তার ওই এনজাইমগুলোর নাম জানলেই হবে, আর পিগমেন্টসগুলো কী কী, ভোলাজান্থিন, অ্যান্থাজান্থিন, জিয়াজান্থিন, এই তিনটে নাম জানলেই হবে। তো ওই জায়গাটা আমি একটু আরেকবার বলে দেবো, খেয়াল ছিল না। পিগমেন্টস হলো, পিগমেন্টটা ভালো করে পড়তে হবে, পিগমেন্ট পড়া হয়ে গেলে তারপরে চলে আসবে হচ্ছে লাইট রিয়াকশন, মানে পিগমেন্টের আগে অবধি হচ্ছে বেসিক সেল বায়োলজি হলো, মানে ইন্ট্রোডাকশন ডিসকভারি বেসিক সেল বায়োলজি, এটা একটা পার্ট হলো। তাহলে ফার্স্ট পার্টে কী হচ্ছে, ইন্ট্রোডাকশন ডিসকভারি বেসিক সেল বায়োলজি। 2 নম্বর পার্টে কী আছে, লাইট রিয়াকশন, নন সাইক্লিক সাইক্লিক, মানে ফটোফসফোরিলেশন, যেটা নন সাইক্লিক সাইক্লিক ডিটেলসে। এবং এখানে কিন্তু সাইক্লিক রিয়াকশন, নন সাইক্লিক রিয়াকশানে কিছু ইনহিবিটর আছে, পসিবলি আমি ইনহিবিটারের নামগুলো মনে হয় বলেছিলাম কি, হ্যাঁ বলেছিলাম, ক্লেইটনের একটা এক্সপেরিমেন্ট আছে, তো ইনহিবিটারগুলোর নামগুলো জানা প্রয়োজন। ওকে, হ্যাঁ ইনহিবিটরের নামগুলো জানতে হবে। তারপরে ডার্ক রিয়াকশানে কি আছে, C3 C4 ক্যাম, C3 C2 C4 ক্যাম। আমরা C3 C4 সম্পর্কে ডিটেলসে ডিসকাস করলাম। নর্মালি 11-12 বইগুলোতে রেগুলেশনটা থাকে না, এখানে আমাদের রেগুলেশনটা এক্সট্রা করে পড়ে নিতে হবে, বিশেষ করে রুবিস কোডটা। তাহলে C2 পড়তে হবে, C2টা 11-12 বইয়ে থাকে না, C2টা আমরা ডিটেলসে পড়বো, কারণ কোন কম্পার্টমেন্টে কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এটা ডিরেক্ট কোশ্চেন দেয়। ওকে, ডিরেক্ট কোশ্চেন দেয়। তো এবং কোন এনজাইম, যেখানে হ্যাঁ কোন এনজাইম থাকে। তাহলে আমরা কি পড়লাম, C2 সাইকেল পড়লাম, এবং ক্যাম সাইকেলটা সহজ, কারণ C4 বুঝলেই ক্যাম বোঝা যায়। ক্যামের সেরকম কিছু নেই, শুধু ওই ক্যাকটাসি অর্কিডেসি ফ্যামিলিতে দেখা যায়, এটুকুনি। আর ইউফরবিয়াতে বারবার বলছি C3 C4 ক্যাম তিনটেই দেখা যায়, এটা একটা ইউফরবিয়া এমন একটা প্লান্ট যেখানে তিনটেই দেখা যায়, C3 C4 ক্যাম। তো এই তিনটে দেখলাম, তারপরে ফ্যাক্টরসগুলো ডিসকাস করব, দিয়ে আমাদের নেক্সট এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আরেকটা ক্লাসে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারটা কমপ্লিট করব। ওকে, সো স্যার হ্যাঁ স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার বলছি আজকে তো আমি নতুন এসেছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না ঠিকঠাক। হুম তো আপনাদের কি কোনো কোর্স আছে স্যার? হ্যাঁ, আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ হ্যাঁ। যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ওই কী হচ্ছে, ওটা একটা অ্যাকচুয়ালি ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে হচ্ছে হুম। ওখানে যারা যারা জয়েন করে আছে তাদের মানে পে করার কোনো ব্যাপার নেই বা দরকার হবে না সেখানে। আচ্ছা। যদি কেউ ধরা যাক সে এখন তো এক্সামের এখন তো কোনো ব্যাপার নেই, মানে SLST 3 এখন যে আসবে এরকম তো ব্যাপার হুম। নেই, সেটা নেক্সট ইয়ার হুম। আসবে হয়তো পুজোর আগে বা ম্যাক্সিমাম পুজোর পর খুব তাড়াতাড়ি হলে। তো ওখানে হুম। কেউ ধরা যাক ফটোসিনথেসিস সবাই পড়েছে, মানে যারা বোটানি, যেমন আমি যেমন জুলজি, বাট যারা বোটানি তারা তো ফটোসিনথেসিস অবশ্যই পড়েছে। তাহলে ফটোসিনথেসিস তারা তো ভালো করেই পড়েছে, তাহলে ফটোসিনথেসিসটা তারা সেলফ স্টাডি করে নিল, ক্লাস 11-12 বই থেকে হোক বা ইউজি নোটস থেকে হোক সেলফ স্টাডি করে নিল। আমি ওখানে বলে দিই যে আমি ফটোসিনথেসিসটা আপনারা পড়ুন, ছোটো ছোটো টপিক করে দরকার হলে পড়ুন, এই পড়তে হবে পিগমেন্টস। তারা ওনারা যারা ইন্টারেস্টেড, সবাই তো ওরকম পড়ে না, ওই কিছু জনই আর কি, তারা ওই জায়গাটা সেলফ স্টাডিটা করে নিল। তাহলে এবার তারপরে আমি ওটার উপর বেস করে যদি খুব ইম্পর্টেন্ট কোনো টপিক হয়, যেমন আজকের টপিকগুলো ইম্পর্টেন্ট তার জন্য ক্লাসগুলো ওখানে আমি দিয়ে দিয়েছি, বা যদি পিগমেন্টসের জিনিসগুলো জায়গাগুলো ইম্পর্টেন্ট, তো যেগুলো হুম। ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো আমি ওপেন করে দিই, মানে